এলিফ্যান্ট রোডে বিএনপি নেত্রী রুমিন ফারহানার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলায় বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছেন জনগণ। হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি, বিকজ তারা আসে লাঠি নিয়ে আসে। রুমিন ফারহান 2 দিন এসে রাজনীতির মধ্যে 2 দিন, ওর বয়স 40, জয়েন করছে মাত্র 5-7 বছর। ওর এই ফুটানি মার্কা কথায় আপনি কান দিবেন না, রুমিন ফারহানের কথায় কেউ কান দিবেন না, সে কিছুই জানে না। তাহলে রুমিন ফারহান 2 দিনের পুচকি সামরি জাস্ট বিয়ে হয় নাই, তার স্পট ধরে কথাবার্তা ছাড়ে একরকম, কাজে কিছুই না। ব্যারিস্টার রুমিন ফারহানার উপর কেন খেপলেন ডক্টর ফয়জুল হক? দুজনেই বিএমপি করেন। একজন বিএমপি থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগামী সংসদ নির্বাচনে নমিনেশন প্রত্যাশী রুমিন ফারহানা, আর ঝালকাঠি থেকে বিএনপির নমিনেশন প্রত্যাশী ডক্টর ফয়জুল হক। এই দুজনকে আমরা দেখছি যে অনলাইন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে, পত্র পত্রিকাতে, নিউজে দুজনই কিন্তু ভাইরাল। প্রথম কথা হলো, প্রফেসর ইউনূসের সাথে বিএনপির একটি প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সেই বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশ্বাস বিএনপিকে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কঠিন চাপে পড়তে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। আমেরিকা তার নীতি নৈতিকতা পরিবর্তন করেনি। আওয়ামী লীগের সময় যা বলেছে এখনো আমেরিকা তাই বলছে। আমাদের সৎখর মহাজন ইউনূস নাটক প্রিয় কম করো, এই নাটক বাংলাদেশের জনগণ খায় না। আওয়ামী লীগের পুনর্বাসন করছে একের পর এক আন্দোলন। এই সরকারের মধ্যেও ডেভিল রয়েছে। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। এক ফেসিবাদকে হটিয়েছি, আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না। এই জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না। সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলায় বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে রাস্তার মাঝখানে পিটিয়ে জখম করছে। আপনারা ইতিমধ্যে সেই ভিডিও ফুটেজ দেখতেই পেয়েছেন। কোথায়, কিভাবে এবং কি কারণে এই বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গণধোলাই দিলেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব কিভাবে গণধোলাই দিলেন এই বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে। সেই ভিডিও ফুটেজটি আমরা দেখার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, একটি লাইভ ভিডিও যেখানে রুমিন ফারহানাকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা হয়েছে। সেই ভিডিওটি দেখার পরে আমরা চলে যাব কিভাবে গণধোলাই দিলেন এই রুমিন ফারহানাকে। ভাই, রুমি কি চায় সে তো দালাল। আচ্ছা, রুমির কি চায় সে দালাল, আরেকজন বলছেন সে এটা সেটা। আমি একটু বিএনপি নেতা এসকে আবু মুসা মালদ্বীপ থেকে যুক্ত হয়েছেন। এসকে আবু মুসা, আপনি বিএনপি করেন আমি জানি। আজকে বিএনপির 2 নেতা নিয়ে কথা। একটা হলো রুমিন ফারহানার কঠিন সমালোচনা করছেন ডক্টর ফয়জুল হক মালয়েশিয়া থেকে দীর্ঘদিন যাবত আমাদের সাথে আন্দোলন সংগ্রামে আছেন। উনি কেন বিরোধিতা করলেন রুমিন ফারহানা সম্পর্কে আপনার মন্তব্য কি? ধন্যবাদ প্রিয় মাসুদ ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে কথা বলার জন্য। হ্যাঁ, সৈয়দ বাসু ভাই যে বিষয়টা আপনি নিয়ে আসেন সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি আলোচনা হচ্ছে রুমিন ফারহানা। এখন আমি যদি এরকম ভাবে বলতে চাই বিষয়টা, রুমিন ফারহানা এই গণ অভ্যুত্থানের পরে বা 5 আগস্টের পরে বিএনপির ভিতরে কিছু কিছু নেতা, সব বলবো না, কিছু কিছু নেতা যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, ওটাকে সাধারণ মানুষ যদি মনে করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রতিযোগিতা তারা সেটাই চলেছে। এখন যে আওয়ামী লীগের পুনর্বাসন সেটা বলতে চাই, যদি আমি একা বিএনপি কে বলবো সেটাও না, আর একটা পাশাপাশি জামাতকে দেখতে হবে। মাসুদ ভাই, আপনি হয়তো কক্সবাজারের বিষয়টা আপনি জানেন, যে ওখানে যে বক্তব্য দিয়েছে জামাতের ডক্টর শফিকুর রহমানও ছিল, ওই সমাবেশটা উপস্থিত ছিল। ওই উপস্থিত থাকা অবস্থায় ওই আওয়ামী লীগের একজন নেতা উনি বক্তব্য দিয়েছেন, কান্তি দেব না কি দেব, ঠিক আছে, উনি বক্তব্য দিয়েছেন। এখানে যদি আপনি দোষারোপ করেন শুধু বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করতেছে এটা না, কিন্তু এখানে জামাতও আছে। এখন এই 2টা দলের ভিতরে আমি দেখছি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিযোগিতা চলতেছে। আচ্ছা, এখন আসেন আপনি রুমিন ফারহানার বক্তব্যটা নিয়ে। রুমিন ফারহানা সহ আরো বিভিন্ন কিছু বিএনপি নেতাকর্মী বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন এই রুমিন ফারহানার বক্তব্য যেটা উনি বলেছেন, আমি জানি না উনি কিভাবে 5 আগস্ট পর থেকে ওনার বক্তব্যগুলো একটু উলটপালট হচ্ছে।
এর আগে তার ভূমিকাগুলো ছিল, এটা অগ্রণী ভূমিকা ছিল, এটা আপনি সবাই আমরা জানি অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু 5 আগস্টের পরে বক্তব্য কেমন যেন একটু এলোমেলো লাগতেছে। এখন উনি বলেছেন যে কথাটা অত্যন্ত আমি এটা তীব্র নিন্দাও জানাই এবং আপত্তিও জানাই যে গত 15 বছর উনি নিরাপদ বোধ করছিলেন বা এখন উনি ভয় পাচ্ছেন, একা বাসা থেকে বের হতে পারছেন না। তাহলে উনি এরকম একটা বক্তব্য দেওয়ার পরে তাহলে আজকে আমরা যা বিএনপি করি বা বিএনপি সমর্থন করি বা যে বিএনপি যারা ভালোবাসে, আপনি তাদেরকে কিভাবে বললেন? তারা তো বিগত 15 বছর বাড়িতে ঘুমাতে পারে নাই, জলে ছিল, বঙ্গলে ছিল, জঙ্গলে ছিল, মশার কামড় খেয়েছে, তারা তো দৌড়ের উপরে ছিল। আপনি তো এখন অনেক মানুষ সামনে নিয়ে আসছে, আপনি তখন সংসদে গেছিলেন, একটা প্লটও দেওয়া হয়েছে, তখন জনগণ এখন বলা শুরু করছে আপনি ফ্ল্যাটে তো নিরাপদেই ছিলেন, নিরাপদে ঘুমিয়েছেন, আমরা তো নিরাপদ তখন বুক করতে পারি নাই। এখন এইসব বক্তব্য দিয়ে আমি মনে করি উনাদের মাসুদ ভাই একটা বিষয় এখানে হচ্ছে যে উনাদের একটা বিষয়ের উপর বক্তব্য দিতে গেলে উনাদের বিষয়ে একটা গ্রহণযোগ্যতা আছে, উনাদের ভ্যালু আছে, এগুলো জনগণের ন্যায় গ্রহণ করে। তো এরকম একটা প্ল্যাটফর্মের বক্তব্য দিলে আরো সতর্ক সহিত বক্তব্য দেওয়া ওদের আমি কি মনে করি, ঠিক আছে। তবে উনারা যে বক্তব্য দিয়ে যাচ্ছেন এভাবে বক্তব্য দিয়ে উনারাও বিতর্কিত হচ্ছেন আর দলকেও প্রশ্নবিদ্ধ করছেন, এটা আসলে আমরা কাম্য করি না তাদের কাছ থেকে। একটা বিষয় হচ্ছে যে রুমিন ফারহানা তারা ভবিষ্যতে ডক্টর ফয়জুল হক তারা জনগণের কাছে তাদেরকে যেতে হবে, ভোট বা নির্বাচন বা তারা এমপি যে কোনো আশা নিয়ে তারা রাজনীতি করে যাচ্ছেন, মিনিস্টার হবেন। তো এরকম বক্তব্য দিয়ে গেলে ভবিষ্যতে তাদের নিজেদের জন্য তারা প্রস্তুত করে রেখেছেন, জনগণের কাছে গেলে প্রশ্ন তাদেরকে সম্মুখীন হতে হবে। তাহলে তারা এইসব বক্তব্য থেকে তারা আমি মনে করি আরো সতর্ক সহিত এবং আরো সুন্দরভাবে বলা উচিত ছিল, কিন্তু তারা সেটা করতেছে না। কেন করতেছে না, কি কারণে করতেছে না, এখানে তাদেরকে এটা সরাসরি যদি বলা যেত। এখন আমি যদি বলি আপনি যেটা বলেছেন এটার উপর আরেকজন দর্শক বলুক, এতে আপনারটা সমাধান হবে। আজকে আবু মুসা যে এতক্ষণ কথা বলেছে, মোহাম্মদ মিজানুর রহমান গাইবান্ধা, আপনি কি শুনতে পেয়েছেন? আপনিও দর্শক, উনিও দর্শক। হ্যাঁ, উনি বিএনপি সমর্থক। আমি জানি না আপনি কোন দলের সমর্থক, কারণ আবু মুসা ভাইয়ের সাথে কয়েক বছর যাবত আমার সম্পর্ক। তো আপনি এই রুমির ফারহানা আগেই ভালো ছিলাম শব্দটা উনি ব্যবহার করেছে, বর্তমানের চাইতে আগেই ভালো ছিল। তাহলে আগে কি বিএনপির সব লোকেরা ভালো ছিল বা জামাতের লোকেরা ভালো ছিল, বাংলাদেশের মানুষ ভালো ছিল? সেইটা কেন বললেন রুমির ফারহানা? সেটার প্রতিবাদ করেছেন ডক্টর ফয়জুল হক, কঠিনভাবে কথা বলেছেন। তো আপনি কাকে সাপোর্ট করেন? বিএনপির এই দুইজন, রুমির ফারহানা, ডক্টর ফয়জুল হক, কার কথা সত্য বলে মনে করেন? কার কথা সত্য বলে মনে করেন? আমাকে বলছেন মাসুদ ভাই? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি, মিজানুর রহমান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং প্যানেলে অতিথিবৃন্দদেরকে সালাম, আসসালামু আলাইকুম। তো মাসুদ ভাই, আমি বেশ কিছুদিন থেকে দেখতেছি রুমিন ফারহানার কিছু বক্তব্য। প্রথমে সংসদে ওনার বক্তব্য আমার খুব ভালো লাগছিল এবং ওনার নামের উপর ভিত্তি করে আমার মেয়ের নাম রাখছিলাম রুমিন ফারহানা। যে যৌক্তিগত কথা বলছিল সংসদের মধ্যে, যার কারণে খুব ভালো লাগছিল এবং ওনার নামের উপর ভিত্তি করে আমার মেয়ের নাম রাখছিলাম রুমিন ফারহানা, খুব ভালোবেসে রাখছিলাম। কিন্তু ইদানিং ওনার যে হাতে যে ইসকনের যে লাল ফিতা, লাল সুতা, এটা দেখে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা পোষণ করা, যে আওয়ামী লীগ প্রীতি, ভারতের প্রীতি একটা মনোভাব যে প্রকাশ পাচ্ছে ওনার, এই প্রকাশ পাওয়াটাকে আমাকে খুব ব্যথিত করছে। যে ওনার নামের যে ভালোবাসার ভিত্তিতে আমার মেয়ের নাম রাখলাম, যে এখন আফসোস হচ্ছে কেন ওনার প্রতি আমার এই মানে আবেগটা প্রকাশ করলাম। এই আবেগটা প্রকাশ করাটা আমার ব্যথা। ধন্যবাদ আপনাকে। তৃতীয় দর্শক এস এম মহিউদ্দিন, রুমিন ফারহানা আর ডক্টর ফয়জুল হকের দুজনের বক্তব্যের ভিতরে কে রাইট কে রং? দুজনই বিএনপি করে। আপনি কোন দল করেন আমি জানি না, যদি পরিচয় দিতে চান দিতে পারেন, নাও দিতে পারেন, সাধারণ জনগণ আপনি হতে পারেন। তাই আপনার কাছে আমার এই দুইজনের বিষয়ে আপনার মন্তব্য। জি, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন চট্টগ্রাম থেকে দেখছি। আসলে আমাকে সংযুক্ত করার জন্য সৈয়দ মাসুদ ভাই এবং প্যানেলের যারা দর্শক আছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে আমার আন্তরিক মোবারক। আসলে আজকের বিষয় হচ্ছে যে রুমিন ফারহানা এবং ডক্টর ফয়জুল হক
দুজনের কথা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। আমার মনে হয় রুমিন ফারহানা ভালো একজন বিএনপির কর্মী ছিলেন বা একজন উচ্চপদস্থ নেত্রী ছিলেন। ওনার কথাবার্তায় আজকাল মনে হচ্ছে যে উনি আমাদের বাংলাদেশের কোনো দলের কর্মী বলে আমার মনে হচ্ছে না। কারণ ওনারা যেভাবে এই যে 5 আগস্টের পর থেকে ভারতপন্থী হয়ে বা আওয়ামী স্বৈরাচারের দূষণপন্থী হয়ে যেভাবে কাজ করতেছে, আমার মনে হচ্ছে যে বিএনপি দলটাই একটা লজ্জার বিষয় মনে হচ্ছে। যে এরা এইভাবে প্রচার করলে বা এইভাবে যদি মানুষকে নিয়ে কথা বললে, উনি আগে ভালো ছিলেন তার মানে স্বৈরাচার ভালো ছিল সেটা বোঝাচ্ছে না। তা আমরা তো চাই না, আমরা 5 আগস্টের পর থেকে, আমরা 5 আগস্টের আগে থেকে তো আমরা স্বৈরাচারকে চাই না। স্বৈরাচারকে হটানোর জন্য তো ছাত্র আন্দোলন করছে, এতগুলো ছাত্র, হাজার হাজার ছাত্র রাজপথে জীবন দিয়েছে। আজকে যদি রুমিন ফারহানা যদি বলে যে আগেই ভালো ছিল, তার মানে 19 স্বৈরাচারের সাপোর্টার, 19 স্বৈরাচারের দূষর, এটাই বোঝাচ্ছে আর কি। আমি ডক্টর ফজলুল হককে সাধুবাদ জানাচ্ছি। ডক্টর ফজলুল হককে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি ওনার জন্য। উনি রাইট বলছে, উনি যা বলছে ডক্টর ফজলুল হক যেটা একেবারে অ্যাবসলিউটলি রাইট বলছে আর কি। ওনার প্রতিবাদের সাথে আমি একমত। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মহিউদ্দিন ভাই। অনেক দর্শক যারা প্রশ্ন করছেন এই লিঙ্কটা থেকে আউট হয়ে যান, আর যারা করেন নাই তারা থাকেন। সবাইকে দেব আজকে সুযোগ, যারা যুক্ত হয়েছেন সবাইকে সুযোগ দেব। রাশেদুল হাসান ভাই, রুমিন ফারহানা বনাম ডক্টর ফয়জুল হক, কার বক্তব্য সঠিক, কাকে আপনি পছন্দ করেন, কে আপনার ভালোবাসার? দুজনই বিএনপির। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে জয়েন করার জন্য। বিষয়টা হচ্ছে আপনি একটা প্রশ্ন করলেন যে কি বলে ডক্টর ফয়জুল হক নাকি রুমিন ফারহানা। অবশ্যই ডক্টর ফয়জুল হক হচ্ছেন রাইট এখানে। কারণ আপনারা দেখেন 2000 মানুষ ওই হত্যা করে গেছে হাসিনা, বেশি দিন না, ও কয়েক মাস আগে, এই 6 মাস হইল মাত্র। আর এই খুনির পক্ষে যারা কথা বলে তারা কি মানুষ হতে পারে? আমি তো মানুষই মনে করি না। দেখুন এই রুমিন ফারহানা কালকে যখন ওই কি বলে যমুনা টিভিতে গিয়ে এই কথাগুলা বললো, মনে হচ্ছে যেন ওই ওর গায়ে কেউ আগুন লাগিয়ে দিছে, এমন একটি অবস্থা। আমি এর বেশি কড়া ভাষায় কথা বলতে শিখি নাই, সেজন্য আমি আর এর থেকে কড়া ভাষায় বলবো না। রুমিন ফারহানা কিভাবে বলে যে আমি গত 15 বছর তো প্রশ্ন তুলি নাই, নিরাপত্তাহীনতা অনুভব করি নাই। চিন্তা করছেন, মানে গত 15 বছর মানুষ কথা বলতে পারতো না। এই যে এখন আপনার সাথে কথা বলছি, আমার মানে পেছনে, ডাইনে, বামে, সামনে বয়ে থাকতো যে কোথার থেকে আমি এসে আমাকে আবার ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে কি করে আয়না করে রেখে দেয়, আবার গুম করে ফেলে, খুন করে ফেলে, এই বয়ে থাকতো। এই জায়গা থেকে আমরা এখন উত্তোলন হয়েছি, দেশের মানুষ কথা বলতে পারতেছে, দেশের মানুষ আন্দোলন করতে পারতেছে। আপনি দেখেন ঢাকায় এই প্রতিদিন প্রায় আন্দোলন হচ্ছে, মানে গত 17 বছরে মনে হয় এই কদিনে যত আন্দোলন হয়েছে এত আন্দোলন হয় নাই। এখন মানুষ ঢাকায় আন্দোলন করতে পারতেছে, মানুষের চাওয়া পাওয়া সবকিছু বলতে পারতেছে। অধ্যাপক ইউনূস স্যার সবাইকে সুযোগ করে দিয়েছেন। তো সুযোগ করে দিলে কি হবে, আমরা আবার একটু কি বলবো, আমরা আবার কি বলে চাইবার আগে পাইয়া গেলে যা হয় আর কি, বুঝছেন। প্রতিদিন ঢাকায় গিয়ে ওইখানে কি করতেছে, আন্দোলন মিছিল করে মানুষকে কষ্ট দিচ্ছে। তো আমি আহ্বান জানাবো যে আপনারা এইগুলা থেকে একটু বিরত থাকবেন দয়া করে। আর রুমিন ফারহানার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু এখানে আরেকটা কথা বলতে চাই ভাই, আরেকটা সেকেন্ড। আপনি দেখেন ওই যে আমেরিকায় ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আসলেন বাংলাদেশে, আসার পরে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি ওই যে অপারেশন শয়তান ধরার অপারেশন শুরু হয়েছে, এটাতে আপনার মতামত কি? উনি বলে দিলেন আমরা তো জানি না কি ভাই, এটা আপনাদের বললে জানতে পারবো। একটা দলের মহাসচিব এরকম বলতে পারে? আমার তো জানা নাই ভাই। একটা দলের মহাসচিব বলতেছে আমরা জানা নাই, তাইলে ওনারা কি করেন? আমরা বিএনপির সমালোচনা করব না, সাবজেক্ট যেটা আছে সাবজেক্টে থাকবো। ধন্যবাদ আপনাকে। আমার প্রতিদিন হেডলাইন দেখবেন, হেডলাইনের উপর কথা বলবেন, এর বাইরে আমরা বিএনপি জামাতকে এখানে টানবো না। ব্যারিস্টার রুমিন ফারহানা আর ডক্টর ফয়জুল হক আজকের সাবজেক্টের ভিতরে কথা বলবেন। জালালি ভাই আপনার স্পিকার বন্ধ রাখেন, স্পিকার বন্ধ। জি, এখানে স্পিকার নাম বলার পরে খুলবেন, এর আগে খুলবেন না প্লিজ। আমি গুলাম রব্বানি কথা বলবেন এখন। গুলাম রব্বানি, দর্শক গুলাম রব্বানি, এখানে আলামিন ভাই একজন আছেন, ক্যামেরা বন্ধ আছে, ক্যামেরা ওপেন করেন। হ্যাঁ দর্শক গুলাম রব্বানি, আপনার কাছে জানতে চাওয়া রুমিন ফারহানা এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ডক্টর ফয়জুল হকের ভিতরে যেই দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের পিছনে কারণ কি,
কারণ রুমিন ফারহানা কি বলছেন আর ডক্টর ফয়জুল হক কি বলছেন, আন্দোলন সংগ্রামে আপনার কাছে কাকে উপযুক্ত মনে হচ্ছে? গোলাম রব্বানী। জি, আসসালামু আলাইকুম। আমি রুমিন ফারহানা এবং ফয়জুল হক এই দুই ব্যক্তিরই আমি মানে প্রতিনিয়ত। আচ্ছা, গোলাম রব্বানী একটু আউট হয়েছে, একটু পরে গোলাম রব্বানী কথা বলবে। জালালি সঙ্গীত ভাই, জালালি ভাই আপনার স্পিকারটা এবার ওপেন করেন। জালালি ভাই, এই যে রুমিন ফারহানা বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য, আর ডক্টর ফয়জুল হকও বিএনপি নেতা এবং আগামীতে উনিও সংসদে যেতে চান বিএনপির দানিশ শীষে, এবং রুমিন ফারহানাও দানিশ শীষ নিয়ে সংসদে যেতে চান। এই দুইজনের দুই মতের পিছনে কারণ কি, আপনার কাছে কোনটা মনে হয়? এই বিষয়ের উপরে কথা বলার অনুরোধ করছি। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ ও দর্শকবৃন্দ বিশ্বে যে যেখান থেকে দেখছেন শুনছেন। ডক্টর ফয়জুল হক সাহেব সম্পর্কে কথা বলতে তো অনেক সময়, আমি একটাই কথা আপনার মাধ্যমে সে ডক্টর ব্যারিস্টার রুমিন ফারহানাকে জিজ্ঞাসা করতে চাই। তিনি যে বললেন আগেই ভালো ছিলাম, তাহলে গত 15 বছর সরকারকে তিনি কি সমর্থন করলেন? যদি এটা ক্লিয়ার করবেন, যদি বলেন যে সমর্থন করেন নাই, তাহলে তো আগে ভালো ছিলেন না প্রমাণ। যদি বলেন মানে তাহলে যদি বলেন আগেই ভালো ছিলেন, শেষ কথা, যদি বলেন আগেই 15 নির্বাচনের সরকার আওয়ামী লীগের আমলে গত 15 বছর ভালো ছিলেন, তাহলে বিগত দিনে এই টকশুতে, মাইকে, মাঠে, ময়দানে বিগত 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কেন কথাবার্তা বললেন? এটা সঞ্চালক ভাইয়ার, সৈয়দ ভাইয়ার মাধ্যমে, ইউকে কসবা টিভির মাধ্যমে আমি সিস্টার রুমিন ফারহানাকে এটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি। আর শেষ কথা হচ্ছে, একটা কথা ভাই, খুব মজার কথা। বলেন। ইবলিস আল্লাহর সব আদেশ পালন করে সে ফিরিস্তা অকলের হেড হয়েছিল। যেদিন আল্লাহ বললেন হে ইবলিস, হে তুমি আদমকে শ্রদ্ধা করো, সে আল্লাহকে প্রশ্ন করে বসলো, আমাকে আল্লাহ আপনি সৃষ্টি করলেন আগুন দিয়ে আর মাটি দিয়ে, আদমকে আমি পারবো না। এক কথাই ডাউন হয়ে গেল। কাজেই ডক্টর ফয়জুল হক ভাই যেদিন এ ধরনের আলতু ফালতু বক্তব্য করবেন, তিনিও রুমিন ফারহানার মতো চলে আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন এই ইবলিশের সাথে ডক্টর ফয়জুলের নাম আসলো কেন? এটা আজকে রুমিন ফারহানা ভালো একজন ব্যারিস্টার মানুষ, তিনি অত্যন্ত বিগত 15 বছর বরিষ্ঠ কণ্ঠে এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে কথা বলা পারতেন। তিনি সমালোচনা আনতে পারতেন, তথ্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা আনতে পারতেন, সমন্বয়কদের সমালোচনা আনতে পারতেন, রাজনৈতিক দলগুলোর। তিনি সোজাসুজি বলে দিলেন যে আগেই ভালো ছিলাম। এটা বক্তব্য দেওয়ার পরে হয়তো তিনি একটা বক্তব্য দেবেন। এভাবে একজন জাতীয় পর্যায়ের নেতা একটা কথা বলে, একদিন কথা বলে আরো 15 দিন বক্তব্যকে এই না সেই, এগুলো জাতি ভালোভাবে মেনে নিচ্ছে না। অর্থাৎ যে দলের যে বা যারাই বাজে মন্তব্য, যুক্তিক মন্তব্য করবেন, তাদের ভাগ্যে অত্যন্ত দুর্ভোগ আছে। ভোটের মাঠে তো যাওয়া দূরের কথা। আপনাকে ধন্যবাদ আলামিন ভাই। আলামিন ভাইয়ের পালা এবার। আলামিন ভাই, রুমিন ফারহানা বিএনপি করে এবং ডক্টর ফয়জুল হক বিএনপি করে, কিন্তু রুমিন ফারহানার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। কারণটা কি? আপনার কাছে কি মনে হয়েছে, কি কারণে কারণ? আসসালামু আলাইকুম আশাক ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করার জন্য। আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ডক্টর ফয়জুল হক স্যারকে। আমি স্যার বললাম এই জন্যই, এই ফেসিস্ট সরকারের 15 বছরের যে নির্যাতন হয়েছে, রুমিন ফারহানা অবশ্যই মাঠে কথা বলছে, কিন্তু উনি তো জেলখানায় যায় নাই, উনি তো আর মামলা হামলায় পড়েন নাই, ডান্ডাবাড়ি খান নাই। যেসব লোক ডান্ডাবাড়ি খাইছে, যে জুলাই আন্দোলনে হত্যা হয়েছে, আন্দোলনে লোক মারা গেছে, তারা বুঝতেছে কেমন আসছিল। উনি তো ভালো আসছিল, উনি তো আমি মনে করি উনি আরামে আসছিল। উনি হয়তো অনলাইনে প্রতিবাদ করছে, এই মিটিং মিছিল করছে, কিন্তু উনি তো আর যারা শহীদ হয়েছে তারা 15 বছর ভুক্তভোগী হয়েছে, তাই ভুক্তভোগী তো উনি হয় নাই। উনি তো গড় ছাড়া ছিলেন না, উনি গড়ে ছিলেন এবং 2018 সালে সংসদ নির্বাচনে সংসদে গিয়েছিলেন। উনি তাকে ভালো ছিলেন, অবশ্যই ভালো ছিলেন, উনি তাকে ভালো ছিলেন। এখন উনি ভালো নাই, উনি থাকতে পারতেন না ভালো, ওনার ভালো লাগবেই না। উনি হাসিনার চাইছিল, উনি হাসিনা মানে ভালো ছিল, কিন্তু বর্তমানে উনি ভালো নাই। এই জন্যই
উনার বাবা যে হাসিনার বাবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগের, জানেন আপনি? না না, জানতাম না জিনিসটা তাহলে। আপনার জন্মের আগে তো আমারও জন্মের আগে, কিন্তু ইতিহাসটা হলো রুমিন ফারহানার বাবা ছিলেন শেখ মুজিব যখন আওয়ামী লীগের সেক্রেটারি, রুমিন ফারহানার বাবা ছিলেন জয়েন্ট সেক্রেটারি, শেখ মুজিবের জয়েন্ট সেক্রেটারি। তো এই জন্য একটা কথা বলে না, রক্তে কথা বলে, রক্তে কথা বলে না। আরেকটা কথা বলি, বুঝছেন ভাই, ধরেন বাজারে 2 ধরনের মাছ বিক্রি হয়, একটা হলো তাজা মাছ, একটা হলো পচা মাছ। মানুষ কিন্তু 2 মাছে খুঁজে, তো তাজা মাছও খুঁজে, পচা মাছও খুঁজে। এটা হচ্ছে আপনার রুচির উপর নির্ভরশীল। তাহলে এটা রুচি বোঝাচ্ছে কেমন রুচি, ওনার যে পৈতৃক রুচি আছে ওই রুচিটা উনি চেঞ্জ করতে পারেন নাই, ওই রুচিতে রয়ে গেছে। মনে করি আমি করা ভাষা বললাম কথাটা, ওনার রুচি চেঞ্জ হয় নাই, ওনার চেঞ্জ হয়ে গেছে, রুচি চেঞ্জ হয় নাই, রুচি রয়ে গেছে। আপনি কররা বললে সমস্যা নাই, আপনার ঘরে পুলিশ যাইবো না। এখন না ঠিক আছে, সমস্যা নাই, ডক্টর ইউনূস স্যারও কররা বললে পুলিশ যাইবো না। কররা বলতে সমালোচনামূলক কররা, এই না ঘটনা সমালোচনা, যেটা জাস্টিস আইন চলছে বর্তমানে, যেটা মানে ন্যায্য অধিকার। আমি তো স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টার প্রচুর সমালোচনা করি, আবার প্রধান উপদেষ্টার মানে সম্মান করি। আবার আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে আইন বিভাগকে নিয়ে, প্রশাসনকে নিয়ে যে অর্ডারটা দিছেন, আজকে ওনাকে সম্মান করে ভিডিও বানিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এখন তো ভালো অবস্থা করলো না, 8 তারিখে 5 তারিখে আমরা 6 মাস পরে 32 নাম্বার বিজয় করলাম। আপনি তো 32 নাম্বারে সরাসরি ছিলেন, আমি তো দেখেছি আপনার ফেসবুকে যে আপনি সরাসরি 32 নাম্বার থেকে ছবি দিয়েছেন। সেই 32 নাম্বার 5 ফেব্রুয়ারি বিজয় হওয়া মানে 5 আগস্ট থেকে 5 ফেব্রুয়ারি 6 মাস আমরা অর্ধেক বিজয়ে ছিলাম। ফুল বিজয়টা আমাদের শুরু হয়েছে 5 ফেব্রুয়ারি থেকে। সেই 5 ফেব্রুয়ারির পরে 8 ফেব্রুয়ারি এই যে যৌথ বাহিনীর অভিযান যেটা শুরু হয়েছে, সেটা দিয়ে আমাদের মূল কার্যক্রম শুরু হয়েছে, সেটা দিয়ে মূল বিজয়ের কার্য। তো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কররা ভাষায় বলেছেন প্রশাসনকে মানে যে কোনো ভাবে হোক তাদেরকে দমন করা এবং অন্যায়ের প্রতি কোনো সাপোর্ট যেন কেউ না করে হুঁশিয়ার করে দিয়েছেন। এই জন্য এই যে হুঁশিয়ারটা করলেন, উনি 6 মাস পরে আইসা করছে। আমি 6 মাস ওনার সমালোচনা করছি, আজকে কিন্তু ওনার পক্ষে বলছি, কারণ উনি আমাদেরই তো লোক, আমরাই তো ওনাদেরকে এখানে বসিয়েছি। আমাদের লোক বলতে আমি আপনি আমরা যেই মাইন্ডের মানুষ, হাসিনা বিরোধী আন্দোলনের মানুষ, তাই পররাষ্ট্র উপদেষ্টার আজকে এখন রুমিন ফারহানা যেই কথা বলেছেন, উনিও বিএমপি করে, আবার ডক্টর ফয়জুল হক বিএমপি করে, কিন্তু সব মানুষ কিন্তু ফয়জুল হকের পক্ষে কমেন্টস লেখছে। একটা কমেন্টসও আমি রুমিন ফারহানার পক্ষে দেখতেছি না। আমি শুধুমাত্র একটা নাম লেখার জন্য অনুরোধ করব, এই মুহূর্তে শুধুমাত্র লিখবেন ফয়জুল হক অথবা রুমিন ফারহানা। বড় প্রশ্ন না লেখে আপনারা ছোট লেখেন, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনারা কার দিকে ভোট দিচ্ছেন। একটা ভোট হয়ে যাক ফয়জুল হক অথবা রুমিন ফারহানা। তো আপনারা রুমিন লেখলেও চলবো, ফয়জুল লেখলেও চলবে, আপনারা নামটা পুরা লেখলেও চলবো, হাফ লেখলেও চলবো, তাহলে আমরা বুঝতে পারবো এখন নামের একটা ইয়েতে দেখতে পাবো আসলে সংখ্যাটা কোন দিকে বেশি, বা রুমির পক্ষে কেউ আছে কিনা দেখতে পাবো। থাকলে আওয়ামী লীগের কেউ থাকবে আর কি। ফয়জুল হক, ফয়জুল হক, ফয়জুল হক, ফয়জুল হক, একচাটিয়া ফয়জুল হক আসতেছে। রুমির আসলে আমি বলবো। জাহাঙ্গীর ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। জাহাঙ্গীর ভাই, আপনার কাছে আমার প্রশ্ন যে রুমিন ফারহানা বিএমপি করে, ডক্টর ফয়জুল হকও বিএমপি করে, কিন্তু কি কারণে জাহাঙ্গীর ভাই এই ডক্টর ফয়জুল হক রুমিন ফারহানার বিরুদ্ধে বক্তব্য দিলেন? কি কারণে, আপনি কি মনে করেন কারণটা? ধন্যবাদ ভাই, আপনাকে সালাম। আমি যে আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটার উত্তর হলো রুমিন ফারহানার কথাতে 5 তারিখের পরে দেখা গেছে যে ফেরাউন হাসিনা ছিল, এই ফেরাউন হাসিনার দোসর হইল রুমিন ফারহানা, আর ডক্টর ফয়জুল হক হইল একজন মুমিন মুসলমান। ওনার সাথে গত কয়েকদিন আগে আপনি দেখছেন রবিউল ইসলাম রবির সাথে এই ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল নিয়ে যে সমস্ত কথাবার্তা রবিউল ইসলাম রবি ডক্টর ফয়জুল হকের বলছে, এই কথাগুলো অবশ্যই আমরা শোনার কথা।
শুনে না, আমিও ভিডিও সেন্ড করেছি এটার উপরে, আবার এটার উপরে দুইজনকে আলাদা আলাদা ভাবে এনে লাইভও করেছি। প্রথম দিন ডক্টর ফয়জুল হক, দ্বিতীয় দিন রবি ভাই, মনে হয় আলামিন ভাই এগুলা দেখেছেন না? আমিও সেটা লাইভ করেছি, তারা দুইজনকে আইনা করেছি মিজানুর রহমান আজাহারিকে নিয়ে। তাই আমি দেখি নাই। আচ্ছা যাক, আপনাদের লাইভ করছেন ওটা আমি দেখি নাই। তবে এই শত শত বিএনপির মাধ্যমে হাইকমান্ড থেকে শত শত রুমিন ফারহানার মতো এরকম লোক আছে, কিন্তু তারা হয়তো বাসমান নয়। রুমিন ফারহানা বাসমান, কিন্তু ডক্টর ফয়েজ একদম ইসলামপন্থী মানুষ, এবং ডক্টর ফয়েজের এখন উপাধি দেয় কি মৌলবাদী। এখন মৌলবাদী শব্দটা কি ওরা তো এটা জানে না। ডক্টর ফয়জুল হক অত্যন্ত ভালো মানুষ, উনি ইসলামের পক্ষের মানুষ। আমরা দোয়া করি যেন উনি যে সমস্ত আলেম ওলামাদেরকে ফাঁসি দিবার কারণে উনি লাইভে আসি যে সমস্ত কথাবার্তা ওনাদের পক্ষে বলছে, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুন। আমরা ডক্টর ফয়জুল হকের জন্য দোয়া করি। আর এই রুবিন ফারহানার মতো যারা আছে তাদেরকে আমরা ঘৃণা এবং তারা ফেরাউনের দোসর। তাদেরকে যদি আপনার 5 তারিখের আগে ভালো হয়ে থাকে, তাহলে এখন তারা যেহেতু 5 তারিখের আগে ভালো ছিল, এখন তাকে গ্রেফতার করা উচিত। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো এবং আইন উপদেষ্টাকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে এর আইনের আওতায় আনা উচিত। যেহেতু ওই সময় হাসিনার লগে ছিল, এখন তারা আয়নাঘরে ঢুকানো উচিত। আপনাকে ধন্যবাদ। আমি ইব্রাহিম ভাইয়ের মতামত দেব। ইব্রাহিম ভাই, আমি যতটুক জানি আপনি বিএনপি করেন, যতটুক জানি বিএনপি সাপোর্টার। এখন ডক্টর ফয়জুল হক বনাম ব্যারিস্টার রুমিন ফারহানা, কাকে আপনি সাপোর্ট করেন? তার কথা আপনার কাছে মনে হয় সঠিক? আপনি আপনার মতামত দিবেন। আমার প্রিয় সঞ্চালক সাইদ মাসুক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি সবসময় আপনার লাইভটা ফলো করি এবং দেখার চেষ্টা করি যতটুকু সম্ভব হয়। যুক্ত হওয়ার সুযোগ না পাইলেও কিন্তু দেখার চেষ্টা করি, কন্টিনিউ করার চেষ্টা করি। আপনাকে আসলে আমি তো 2013 সাল থেকে আপনাদের টকশোগুলো, বিশেষ করে আপনি যখন, আমার মনে হয় আপনার টকশোগুলো আমি আজকে 3 বছর ধরে আমি দেখতেছি, মেবি তার উপরে হতে পারে, আমার সঠিক সময়টা মনে নাই। তো আপনার চ্যানেলের নাম অন্যটা ছিল, আপনার চ্যানেলের লোগোটা অন্যটা ছিল, এই লোগো ছিল না। তো একটা বিষয় কি, যারা রাজনীতি করতেছে আর যারা শ্রোতা, যারা টকশো করে, টকশোতে মেহমান হিসেবে এসে কথা বলে, আর যারা শুনে, তা আমার মনে হয় যারা বলে তাদের চাইতে যারা শুনে তারা বেশি জানে আমার মনে হয় এখন। কারণ আমরা শুনতে শুনতে এত কিছু আমরা শিখেছি যেটা আমরা রাজনীতি করলেও শিখতে পারতাম না। একটা বিষয়, এখানে সবাই তো শুধু সমালোচনাই করতেছে রুমিন ফারহানাকে নিয়ে, তো আমি একটু দ্বিমত পোষণ করলাম। এই জন্যই সাইদ ভাই, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আমার বক্তব্যের জন্য। আপনি আপনার মতামত দেওয়া 100% রাইট। আপনি যেটা ভালো মনে করেন আপনারটা আপনি বলবেন, এক একজনে তার নিজের মতটা বলবে। রুমিন ফারহানা আপনার কেন ভালো নাই, কিসের উপর ভিত্তি করে এই কথাটা বলছে, উনি একমাত্র ক্লিয়ার এবং পরিষ্কার করে বলতে পারবে, যদি আমার কথা ভুল না হয়ে থাকে। কেন উনি ভালো নাই, কি জন্য ভালো নাই, উনি ক্লিয়ার করার আগে, উনি পরিষ্কার করে মন্তব্য করার আগে আমরা এটা নিয়ে সমালোচনা করা, ফয়জুল হক সাহেবের এইভাবে লাইভে হাউমাউ করে কান্নাকাটি করা, এটা ঠিক হয় নাই। আমি ফয়জুল ভাইকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং সম্মান করি। উনার এই বলিষ্ঠ কণ্ঠের কাছে আমার মনে হয় হাজারো আওয়ামী লীগ পরাজয় বরণ করেছে এই টকশোর ভিতরে, যেটার প্রমাণ আপনি নিজেই সাইদ মাসুক ভাই। তো এটা না করাটাই ভালো ছিল আমার মনে হয়। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই আজকের। আপনি অবশ্যই জানেন জিল্লুর রহমান সাহেবকে চিনেন, এই তৃতীয় মাত্রার উপস্থাপক যিনি। জি ভালো করে চিনি, বলেন। দেখেন, আজকে আমরা আমাদের ফেনীতে আজকে একটা এই ভিডিও অডিও দেখেছেন, জামাতের এক রোকন 3 লক্ষ টাকার বিনিময়ে, এরকম একটা কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। যেটা তো আবার কিছু দেখতেছি বিএনপি এভাবে চাঁদাবাজি, এটা সবকিছু দেখতেছি। আপনি আসলে মাসুক ভাই, আপনি এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরভাবে কয়েকটা টকশো করা দরকার। কারণ বাংলাদেশে মানুষকে আমরা অন্ধকারে ঢিল না ছুড়ে সঠিক তথ্যগুলো দেশের জন্য
আমার আপনার সকলের জন্য, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের জন্য সঠিক তথ্যটা যেন উঠে আসে আমাদের সামনে। জিল্লুর রহমান সাহেব এক ঘন্টা 2-3 ঘন্টা আগে একটা ভিডিও দিছে উনি, তো ওনার বক্তব্যের মধ্যে উনি বলতেছে ওনার কাছে তথ্য আছে, প্রমাণ আছে, আপনি যোগাযোগ করে চেষ্টা করবেন, জিল্লুর রহমানের সাথে যোগাযোগ করে চেষ্টা করবেন কোন সমন্বয়ক, কারা এই সমন্বয়ক গুলো। উনি বলছে ওনার ভিডিওতে উনি স্পষ্ট করে বলছে আপনি প্রয়োজনে ভিডিওটা একটু দেখে আসবেন যদি আপনার সুযোগ হয়। উনি বলছে যে সমন্বয়করা এক ভদ্রলোকের কাছে গিয়ে টেন্ডার হয়, টেন্ডারটা তারা চাইতেছে, তাদেরকে দিতেই হবে, অকথ্য ভাষায় গালাগালি করছে। এবং জিল্লুর রহমান সাহেব বলতেছে যে উনাকে যেই ভদ্রলোকের কাছে গেছে কাজের জন্য, ওই ভদ্রলোক না আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, না আওয়ামী লীগের কোনো সুযোগ সুবিধা নিছে, চাকরি করছে নিজের পেশায়, এতটুকু হতে পারে, কিন্তু কখনো আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নেয় নাই। এমন একটা লোকের কাছে এই সমন্বয়ক পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। এখানে জামাতেরও লোক ছিল না, বিএনপিরও লোক ছিল না। আর যারা এই টেন্ডারটা চাঁদাবাজি করে নেওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী কায়দায়, তারা হচ্ছে সমন্বয়ক। আমরা এগুলোকে যদি হালকাভাবে নিয়ে নেন মাসুদ ভাই, সমন্বয়ক ছাত্রদেরকে যদি আপনাদের, আমি জানি না, আল্লাহু আলাম, আমার আল্লাহ ভালো জানে তাদের পিছনে কারা আছে, বিএনপি আছে কিনা, জামাত আছে, আমি জানি না। আমি যদিও বিএনপিকে সমর্থন করি, এভাবে এই বাচ্চাদেরকে যেভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত করে দিচ্ছে, এটা আমার মনে হয় না মাসুদ ভাই আমাদের জন্য। এক নম্বরে আছে আমার দেশের মাহমুদুর রহমান স্যার, দ্বিতীয় আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তৃতীয় আছে সাংবাদিক ইলিয়াস হোসেন। এই তিনজন আছে ছাত্রদের পিছনে। এবার বলেন আপনি এই তিনজনের ভিতরে কে কে খারাপ, কে কে ভালো? মাহমুদুর রহমান স্যার, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, তারা তিনজন আছেন ছাত্রদের পিছনে। যে কোনো সময় দল গঠন করলে তারা তিনজন শীর্ষস্থানে থাকবে, অথবা এই দলের যখন নির্বাচন করবে তারা তিনজন সামনের কাতারে থাকবে। এই ব্যাপারে আমি নিশ্চিত এই তিনজন। এখন এই তিনজন নিয়ে আপনার সমালোচনা, মানে সমালোচনা, এই তিনজনের মধ্যে কে ভালো কে খারাপ? এই তিনজন মানুষকে যদি আপনি আমাকে বলেন, আমি তাদেরকে বলবো, একটা সময় আমি তাদেরকে নক্ষত্র মনে করতাম, আমরা যে তারকা, আমি তারকা মনে করতাম, এখনো তাই মনে করি। কিন্তু মাঝে মধ্যে ওনাদের যে বিশ্লেষণ, বিচার, এগুলো দেখলে কেমন জানি একটু ভয় লাগে মাসুদ ভাই। যেটা অন্যভাবে আমার ভয় লাগে অন্যভাবে। কেন? আপনাকে ধন্যবাদ। আমরা লম্বা সময় আপনার কাছ থেকে কথা শুনেছি, বাকি আরো কয়েকজন দর্শক অপেক্ষা করছে, আমাদের সময় কয়েক মিনিট আছে। আমি 30 সেকেন্ড বলে শেষ করে দেব। আপনি সাহেবের সাথে যদি যোগাযোগ করার সুযোগ হয়, আপনি জেনে নেবেন এই সমন্বয়ক নামের কারা এই কাজগুলো করতেছে। একজন দুইজন চাঁদাবাজিতে গিয়েছে, এটা হতে পারে, এটা নিয়ে আমার জানার দরকার। জামাতের একজন যদি চাঁদাবাজিতে যায়, তো আপনি পুরো জামাতকে আপনি কিভাবে চাঁদাবাজ বলবেন? না, আমি বলতেছি আপনার কথা, আপনি যেটা তথ্য দিতেছেন এটা তো আমি কোনো ডিনাই করতেছি না, আমি তো উপস্থাপক। আপনারটা কথা ডিনাই করলে আরেকজন দর্শক করবে, আমি না। আজকে আপনার সাথে আমি সার্জিস গতকালকে বলতেছে একজন সমন্বয়ক যদি কোনো অন্যায় করে, আপনি পুরো ছাত্র সমাজকে আপনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আপনি দায়ী করতে পারেন না। আবার তারা এসে বিএনপি এবং জামাতের নামে উচ্চার রটাচ্ছে বিভিন্ন টকশোতে এসে। তো একজন বিএনপি, একজন আপনার একটা ওয়ার্ডের ভিতরে যতগুলো। ধন্যবাদ ইব্রাহিম ভাই, আমাদের সময় মাত্র 10 মিনিট আছে, আর অন্য দর্শকদেরকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি হুসাইন মনির ভাই, আজকের আলোচনার বিষয় ছিল ডক্টর ফয়জুল হক বনাম রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ করেছেন ডক্টর ফয়জুল হক। আপনি শুনেছেন। প্রিয় দর্শক, যারা কথা বলতে আসবেন স্ট্যান্ডলি থাকবেন, নড়াচড়া করবেন না। আমার চোখে নড়াচড়া আমি পছন্দ করি না। আগে ঠিক করবেন, তারপরে ঢুকবেন আমাদের লিঙ্কে, ক্যামেরা ঠিক করে। আচ্ছা, এখানে মনির ভাই, আমার প্রশ্ন হলো, ইব্রাহিম ভাই বলে গেলেন যে তাদের পিছনে কে আছে? তাদের পিছনে আছে মাহমুদুর রহমান স্যার 1 নাম্বার, 2 নম্বরে আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য, 3 নাম্বার আছে সাংবাদিক ইলিয়াস হোসেন ছাত্রদের পিছনে। এখন এই তিনজনের ভিতরে কে কে আপনার কাছে খারাপ মনে হয় আর কে কে ভালো মনে হয়? ছাত্রদের পিছনে তারা আছে। আর
আর রুমিন ফারহানার বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে তাহলে দিবেন। ধন্যবাদ মারুফ ভাই এবং সম্মানিত দর্শক এবং আপনারা সব আসসালামু আলাইকুম। যারা অনুদান এবং চাঁদাবাজি পার্থক্য বুঝে না তারা কারা? আমাদের দেশের রাজনীতিবিদ, সাংবাদিক এবং ভবিষ্যৎ আইন প্রণেতা। এদের কাছে কি মূর্খতা ছাড়া আর কি শিখবে? রুমিন ফারহানার কারণে এত বছর মানুষ সাফার করেছে, এখনো সাফার করতেছে। রুমিন ফারহানার মতো লোকেরা দলে থাকার কারণে দলের এত বদনাম হচ্ছে। আর ছাত্রদের পিছনে আপনি নাই, আপনি তো ছাত্রের পিছনে আছেন, আমি ছাত্রের পিছনে আছি। ছাত্ররা যা করে আমি তার সমর্থন করি প্রবাস থেকে। আমার মতো এখানে আরো অনেকে আছে যারা ছাত্রদেরকে সমর্থন করে। ছাত্ররা যখন নির্বাচনে আসবে, দল গঠন করবে, আমি অনেকের সাথে কথা বলি যারা আগে বিএনপিকে সমর্থন দিত, বিএনপির জন্য কাজ করেছে, দিন রাত কাজ করেছে। বিএনপির আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে এই দেশে চলে আসছে। আমার কাছে অনেকের সাথে কথা বলে, কারণ আমাদের এখানে মাঝে মাঝে কথা বলি, ওনারা দেখে এই ভিডিও গুলো, ওনারা আবার রিপ্লাই দেখে যে কি বলেছি আমরা। তাহলে ওনারা বলতেছে যে বিএনপি বর্তমানে দেশ স্বাধীনের পরে বিএনপি যে কাজ করতেছে এই কাজে আমরা সন্তুষ্ট না। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, 16 বছর করেছে, এখন নিজেদের জাহির করার জন্য ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন এবং শহীদের রক্ত না শুকাইতে ওনারা নির্বাচন কবে দিন এই কথা বলতেছেন। কারণ এই যে রাজনীতিবিদদের অবিশ্বাসের কারণে দেশের আজ এই অবস্থা। এরা কাজ জি, আমরা আমাদের দর্শক মনির ভাইকে হারিয়ে ফেলেছি। এখন আমাদের সাথে কথা বলবেন ইলিয়াস ভাই, আপনাকে কথা বলার অনুরোধ। জি, ওয়ালাইকুম সালাম। দেখেন, কথা তো বেশি না, দেওয়ার কথা বলি। কারণ আগে মানুষ ভোট দিত মার্কা দিত, মার্কা দেওয়ার দিন গেছে গা, ওই দিন গেছে গা। এখন মানুষ হিসাব করে ইলিয়াস ভাই মার্কার দিন চলে গেছে। আচ্ছা ইলিয়াস ভাই 30 সেকেন্ড আপনি কথা বললেন। প্রিয় দর্শক, আপনারা এখন আমাদের সাথে যুক্ত আছেন 500-র বেশি মানুষ। 500-র বেশি মানুষ আছেন সরাসরি কেটিভি 24 এর ইউটিউবে এবং ফেসবুকে। ইউটিউবে আপনজন একটা আইডি থেকে শতবার সে 3 জন শয়তান, 3টাই শয়তান। কারে শয়তান বলছে বুঝতে পারছেন? মাহমুদুর রহমান স্যারকে শয়তান বলছে, ডক্টর পিনাকি ভট্টাচার্যকে শয়তান বলছে, ইলিয়াস ভাইকে শয়তান বলছে। একটা আপনজন একটা আইডি থেকে 500 জনে যদি একটা কইরা থুতু দেন তার গোসল হইয়া যাইব। 500 জনকে বলবো একটা কইরা থুতু দিতে, তাকে আপনজনকে একটা কইরা থুতু মারেন। আপনারা অন্তত থুতু লেখেন, লেখলেও তার মুখে তো আর দিতে পারবেন না, কারণ ফোনের ভিতরে মুখে দিলে তো আপনার ফোন ভিজা যাইব, নষ্ট হয়ে যাইব। তো তার একটা থুতু লেখেন, আপনজন থুতু। কারণ আমাদের কাছে মাহমুদুর রহমান স্যার শ্রদ্ধার ব্যক্তি, আমাদের কাছে ডক্টর পিনাকি ভট্টাচার্য শ্রদ্ধার ব্যক্তি, আমাদের কাছে ইলিয়াস হোসেন ভাই কলিজার ভাই। তো তারা 3 জনের শয়তান লিখতেছে একজনে, আর আপনারা 500 জন বসে বসে দেখবেন নাকি 500 জন থুতু লিখবেন? তার জন্য আপনাদের কাছে আমার এই কথাটা আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম। জি ইলিয়াস ভাই, আপনি শেষ করুন। জি, আগে মানুষ ভোট দিত মার্কা দিতে, যেরকম আমার বাপ চাচারা মারা সবাই ভোট দিতে মার্কা দিতে। হিসাব করছে ভোট একটা দিয়া তাহলে যারা মানুষে দিয়া। আর অহন হিসাব করে আমরা কি, আমার ভোট দিয়ে আমার অত্যাচার করবো, আমার ভোট দিয়ে আমার অত্যাচার করবো, যাকে খুশি তাকে দেব, তাই তো? যাকে খুশি তাকে দিব, ঠিক আছে? অহন ফলাফল সচেতন। 2001 সালের পর এই পর্যন্ত বাংলাদেশে 5 কোটি ভোটার, নতুন ভোটার, সবার হাতে ম্যাক্সিমাম স্মার্টফোন। তা দেখে মানুষ ভালো মন্দ দেখিয়ে ভোট দিব। আগে মানুষ ভোট দিত। এই ইবলিশে লেখছে পিনিক লেখছে, পিনাকিও লিখতে পারে নাই। আচ্ছা, এরপরে লেখছে ইবলিশে কি লেখছে, ইবলিসিয়ান। ইলিয়াসও লিখতে জানে না, বাংলাও লেখা হয় নাই। এরপরে মাহমুদুর রহমান, 3 জনই শয়তান, 3 জনই শয়তান, 3 জনই শয়তান। এ এখনো আছে না, এখনো আছে কিভাবে? আপনারা 500 জন থাকতে, 500 জনের হাতে একটা কইরা লাডি হইলে এই একজন থাকতে পারে কোন? তার হাড্ডি মাংস এখনো কি লেগে আপনারা গুড়া করলেন না? 500 জন দেখা তো আমার কাছে কেমনে বিজয় করলাম আপনাদেরকে নিয়া। এই 5ই আগস্ট আবার বিজয় করলাম 5ই ফেব্রুয়ারি, 32 নাম্বার ভাঙ্গা হইল এত মানুষ, আর এখন এক শয়তানে লেখতাছে সবাইকে শয়তান।
এক শয়তানকে আপনারা সবাই বিদায় করেন তাকে, এটা আপনাদের দায়িত্ব। জি ইলিয়াস ভাই, আপনি আগে শর্টলি শেষ করবেন, অনেক দর্শক অপেক্ষায় আছে। অনেক দর্শকের ক্যামেরা খুলে বসুন, আমি সুযোগ দেব সবাইকে আজকে। আমার 30 সেকেন্ড, বেশি সময় লাগবে না। কি কিছু বলছেন? আগে আমরা হিসাব করি, আমার ভোট দিয়ে আমার অত্যাচার করবো, তো আমরা অনেক সচেতন। ভোট দেয় ওই মার্কা দিচ্ছে যে ভোট দিত, একটা ভোট একটু দিয়ে এবার গার্মেন্টসে দিয়ে ওই দিন হনার নাই, ওই দিন গেছে গা। অহন মানুষ ভোট দিল ব্যক্তিগত দেখিয়া, মানুষের চরিত্র দেখিয়া। অহন আমরা সেই পজিশন আছি, কারণ বাংলাদেশে স্মার্টফোন এভেলেবল হয়েছে 2012 সালের পরে, কম বেশি সবাই চালায়। যে ক্লাস 6 থেকে শুরু করে অনেকবার বুড়া ফোন দিতে চালায়, মানুষ দেখে না ভালো মন্দ কি, ভালো কি খারাপ দেখে না। আমার মা 80 বছর বয়সে কালকে আমার সাথে এখানে বসে আমি কথা কইছি স্মার্টফোনে, 80 বছর বয়সে আমার মার সাথে। তাইলে কেউ আর ইয়া নাই, কেউ আর ঘুমন্ত নাই, সবাই জাগ্রত। আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাফওয়ান ভাই, আজকের বিষয়টা আমরা বিষয়ের বাইরে কোনো কথা নেই না, বিষয়ের বাইরে যাওয়ার চেষ্টা করি না। বিষয়টা হলো ব্যারিস্টার রুমিন ফারহানার উপর খেপে গেলেন ডক্টর ফয়জুল হক। কি কারণে ডক্টর ফয়জুল হক খেপে গেলেন? আপনি রুমিন ফারহানার বক্তব্য শুনেছেন কিনা বা ফয়জুল হকের প্রতিবাদ শুনেছেন কিনা, না শুনলেও আপনি কাকে সাপোর্ট করেন এখানে, রুমিন ফারহানাকে না ডক্টর ফয়জুল হককে? দুইজনই বিএনপি করে তারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আর আমার কথাটা হলো কি, ওই ফয়জুল হক ভাই তো অনেক ভালো একটা মানুষ, ওর কথাগুলা ইসলামিক মাইন্ডে অনেক সুন্দর কথা বলে। একদিন রুমিন ফারহানাকে আমার ভালো লাগে না কিসের জন্য, ও প্রথমে মুসলমান আনি না হিন্দু সেটাই আমি জানি না। কিসের জন্য এই কথা বললাম মাসুক ভাই, ওর হাতে দেখবেন লাল একটা ফিতা আছে, ও হিন্দু নাকি মুসলমান ও নিজে বলতে পারবে না। কি ওদের হাতে যে একটা ফিতা আছে লাল ফিতা, দেখবেন ওরা হিন্দুতে ব্যবহার করে, আর মুসলমানের বাচ্চা কখনো এটা ব্যবহার করবে না, এই ফিতা, লাল ফিতা এটা। ঠিক আছে মাসুক ভাই। আর ওই যে আরেকটা যে বলছিল যে ওই যে পিনিকি ইলিয়াস ভাইয়ের কথা যে বলছে, ও তো ওরে আপার সাথে ওরা ইন্ডিয়া ভারতে পাঠানো দরকার, এখানে পাঠানো দরকার। তো ঠিক হবে। ভারত থেকেই লিখতেছে, ভারতে তো প্রচুর বাঙালি আছে, আওয়ামী লীগের ভারতে না, ওরে আপার কাছে পাঠিয়ে দিলে ভালো হবে, সমস্যা কি? ওরে এখানে পাঠিয়ে দিতে হবে। আপার কাছেই আছে, সে হয়তো অলরেডি আপার কাছেই আছে। জি, তো আমিও আমার কথাটা ওটা হয়ে গেল, রুমিন ফারহানার যে ওই যে আতো যে লাল রেখাটা ফিনছে, যে বালাটা ফিনছে, এটা কি? এটা মুসলমানের বাচ্চা নাকি এটা হিন্দুর বাচ্চাটা? প্রথমে বলতে হবে রুমিন ফারহানাকে, এটাই আমার প্রশ্ন, এটাই আমার কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, আমরা হাই ইউসুফ খান। আচ্ছা ঠিক আছে, ইউসুফ ভাই আপনি কথা বলুন, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি এই বিষয়টার উপরে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাসুক ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, আমি আপনি যে প্রশ্নটা রাখছেন যে ডক্টর ফয়জুল হক এবং রুমিন ফারহানা, এই বিষয়টা বলে নেওয়ার আগে আমি একটু বলতে চাই, ইব্রাহিম ভাই যে এসে কিছু কথা বলে গেলেন, ওই যে ইব্রাহিম ভাই, তিনি যে কয়েকটা কথা বলে গেলেন যে ছাত্রদের পিছনে বা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, মাহমুদুর রহমান স্যার। আমি প্রথমত বলি যে মাহমুদুর রহমান স্যার এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য, এখন বাংলাদেশে যদি মনে করেন যে 20 কোটি মানুষ থাকে, আওয়ামী লীগ বাদে যদি মনে করেন যে আওয়ামী লীগ 2 কোটি বাদ দিলাম, এখনকার বর্তমান যে অবস্থা 2 কোটি বাদে 18 কোটি মানুষের মধ্যে আপনি যদি একটা ভোট নেন বা আপনি যদি একটা মতামত নেন যে সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য এবং ডাক্তার মাহমুদুর রহমান স্যার এরা কেমন মানুষ, আমার মনে হয় 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষই, 17 কোটির উপরের মানুষই আমার মনে হয় যে বলবে যে এরা হচ্ছে আমাদের দেশের সূর্য সন্তান। কারণ এই দেখেন, আপনি থেকে 30 সেকেন্ড নিতেছি, আপনি কথা বলবেন। আপনার কথাটার উপর এখন আমাদের সাথে 600 দর্শক সরাসরি যুক্ত আছে, পরবর্তীতে আরো হয়তো হাজার হাজার দর্শক দেখবে, যেহেতু কালকে সারাদিন দেখবে। তো এখন 600 দর্শকের কাছে এবং পরবর্তী দর্শক যারা দেখবেন তাদের কাছে এই ইউসুফ খান ভাইয়ের প্রশ্নটা রাখলাম
যে বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষই বলবে মাহমুদুর রহমান স্যার, ইলিয়াস হোসেন ভাই এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য হলেন দেশপ্রেমী। আপনারা কি মনে করেন? যদি আপনারা ওনার কথা একমত হন, হা লিখবেন, দ্বিমত থাকলে না লিখবেন। হ্যাঁ আর না শর্টলি লেখার জন্য, ইয়েস বা নো শর্ট লেখার জন্য অনুরোধ করছি। ইউসুফ খান ভাই আপনি কথা বলেন, আমি পরে ফলাফল জানাচ্ছি। জি, কারণ হচ্ছে দেখেন, এই ডক্টর মাহমুদুর রহমান স্যার, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য, এরা কিন্তু এই 2-4-10 বছর পরে পরে আসে না। এদের মতো মানুষ আসে মানে 50 অথবা 100 বছর পরে। এদের মতো এক একজন করে মানুষ এই বাংলাদেশে আসে। যেরকম দেখেন মেজর ডালিম, তারপরে আপনার ওই যে রাশেদ স্যার, 71-এ যে ভূমিকায় তারা ছিলেন, তাদের মতো মানুষ এই 2-4-10 বছর পরে পরে কিন্তু বাংলাদেশে জন্ম নেয় না। তাদের মতো মানুষ জন্ম নেয় 2-4-50 বছর পরে এক একজন করে। তো এই ইলিয়াস হোসেন, তারপরে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমান স্যারকে যারা মনে করেন যে ওই যে বলতেছেন, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে একজন বলতেছে এরা 3জন শয়তান, আসলে এদের কি বলবো, আসলে ভাষা মানে মুখের ভাষা সংযত করতে হয়, যেহেতু হাজার হাজার মানুষ দেখে। আসলে এরা যদি আসলে মেন্টালিটি যদি প্রবলেম না থাকে, এরকম কোনো বলার কথা না। আচ্ছা, আমি পরের বিষয়ে আসি, যেটা হচ্ছে রুমিন ফারহানা এবং ডক্টর ফয়জুল হক। দেখেন, বিএনপি, আমার বাড়ির যতগুলো লোক আছে এরা সবাই বিএনপি করে, এবং বিএনপিকে ভোট দেয়, এবং জাতীয়তাবাদীর যে শক্তি, তারা মনে করে যে আমরা তাদেরই একটা অংশ। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ডক্টর ফয়জুল হক এবং রুমিন ফারহানা দুজনেই কিন্তু বিএনপির, এবং দুজনে কিন্তু উচ্চ পর্যায়ের নেতা। এখন আপনাকে দেখতে হবে যে রুমিন ফারহানা যে কথাটা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম, অর্থাৎ আপার জামানাই ভালো ছিলাম, এখন আমি সন্ধ্যার পরে রাস্তাতে বের হতে পারি না, আমার সাথে লোক লাগে। আমি এই ভিডিও দেখছি, আমি তার কথা শুনছি। এখন যদি আপার জামানে যদি ভালো থাকে, তাহলে আমরা এই যে আমাদের যে জুলাইতে স্বাধীনতা হইলো, তাহলে মানে এটা করে খুব ভুল করছে। ওই যে মির্জা ফখরুল বলতো না যে আমাদের আন্দোলন হবে ঈদের পর, এখন কোন ঈদের পর এইটা কিন্তু জাতি আজও জানেনি। 17 বছর চলে যাওয়ার পরে যখন এই জুলাই গণ অভ্যর্থনের মধ্যে দিয়ে বাংলাদেশটা একটা নতুন দিকে মোড় নিল, এখন এক একজনের এক এক রকম মন্তব্য আসতেছে। এখন আমার তো মনে হয় মাসুক ভাই, এই যে রুমিন ফারহানাদের মতো যারা এই যে বিতর্কিত নেতা আছে, রুমিন ফারহানা, তারপরে আপনার ওই যে কি বলে হারুন সাহেব, যে নাকি ওই যে আওয়ামী লীগের জামানায় সংসদে গিয়ে বলতো যে কোরআনের অমুক আয়াত থেকে বলতেছি, হাদিসের অমুক জায়গা থেকে বলতেছি। আজকে সেই হারুন সাহেবের বক্তব্য শুনলে মনে হয় যে আগে যে সে কোরআন থেকে বলছে, হাদিস থেকে বলছে, এইগুলা তার মিথ্যা বক্তব্য ছিল। তার প্রমাণ আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে আজকে যারা আলেম ওলামা তাদের বিরুদ্ধে লেগে গেছে। তার মানে এই মানে হারুন সাহেব এখন বড় মুফতি হয়ে গেছে, মানে মুফাসসির হয়ে গেছে। এই তাদের মতো কিছু নেতা, এই যে রুমিন ফারহানা, তারপরে হারুন, তারপরে আপনার এই যে শামসুজ্জামান দুদু, আমার তো মনে হয় মাসুক ভাই, আসলে আমি ওইরকম ভাবে আমার সোর্স নাই বা আমি ওরকম ভাবে জানি না, আমি যতটুকু বুঝতে পারি আমার মনে হয় এরা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। যদি ভারতের রয়ের এজেন্ট যদি না হতো, তাহলে আজকে দেখেন বাংলাদেশে যখন আজকে আমাদের এই গত 17 বছরের থেকে আজকে যে আমাদের যে সময়টা যাচ্ছে, ডক্টর ইউনূসের সময়, এই সময়টা যে যাচ্ছে, এখন কিভাবে একটা নেতা, বিএনপির একটা উচ্চ পর্যায়ের একটা নেত্রী বলতে পারে যে আগেই আমরা ভালো ছিলাম, অর্থাৎ আপার জামানায় ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এখানেই থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কথা আমরা নিলাম। আর আপনার প্রতি যে ভোট দিয়েছিলাম, 99% মানুষ আপনার পক্ষে ভোট দিয়েছে, হা দিয়েছে। তার মানে আপনি সঠিক বলেছেন, এখনো যারা লেখছেন সঠিক লিখছেন। আপনাকে ধন্যবাদ। ইউসুফ খান ভাই কথা বলবেন মাঝে মাঝে। আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন অতিথি, ইংল্যান্ডের লিভারপুল থেকে, স্কটল্যান্ড থেকে যুক্ত হয়েছেন মেরিন চিফ ইঞ্জিনিয়ার রুমেল ভাই। রুমেল ভাইকে 2 মিনিট পরে দিচ্ছি। 2 মিনিট আমরা একটু ইসমাইল ভাইয়ের কথা শুনে নেই। ইসমাইল ভাই গাড়ি চালানো অবস্থায় কুয়েত থেকে যুক্ত হয়েছে, গাড়ি থামিয়ে ইসমাইল ভাই আগে যুক্ত হয়েছেন। ইসমাইল ভাই 2 মিনিট আজকের যে বিষয়ের উপরে আমরা বয়েস মানে
করছি, যে বিষয়ের উপরে কথা বলছি ওই বিষয়ের উপরে থাকবেন। ইসমাইল ভাই আপনার স্পিকার ওপেন করে কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসুক ভাই আমাকে শোনা যাচ্ছে? ইনশাআল্লাহ। ধন্যবাদ কেটিভি 24 কে, এবং অতিথি আসছেন আমাদের সিআর রমল ভাই, ওনাকে ধন্যবাদ। সে আমাদের জুলাই বিপ্লবের আগের সৈনিক, তিনি আমাদেরকে অনেক মানে করতেন, আমরাও সব সময় ওনার এগুলো শুনতাম। তো এখন আজকে শুনবো, মানে এটা মির্জা আব্বাসের ব্যাপারে কিছু বলা দরকার, উনি তো ঢাকার মানুষ। আচ্ছা যাই হোক, সেটা বললাম না। রুমি ফারহানা সম্পর্কে যেটা বললেন, আমার সন্দেহ হচ্ছে রুমি ফারহানা কি এই যে এক ভাই বললো যে হাতে দিয়ে পড়ছে, আমার সন্দেহ হচ্ছে আসলে মুসলমান ধর্মের ভিতরে আছে কি না, আমার সন্দেহ হচ্ছে। কারণ আপনি খেয়াল করবেন, এই ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপতি তিনি কিন্তু মুসলমান ছিলেন, পরবর্তীতে তিনি হিন্দু হয়ে গেছেন, আপনাকে জানা আছে কিনা জানি না। আমি ওই আশঙ্কা করি আমাদের বাংলাদেশের শেখ হাসিনা যদি এই দেশে না আসে, হয়তো সেই ওই ধর্ম গ্রহণ করতেই পারে। মানে আমি একটা ধারণা করলাম বা এটা আমার মিথ্যে হইতে পারে। আর যেটা মাহমুদুর রহমান স্যার এবং পিনাকি দাদা এবং ইলিয়াস ভাইকে যে শয়তান বলছে, ও তো শয়তান, 14 গোষ্ঠীর শয়তান। আমি এখন বললাম ওকে, ও যদি আমার বক্তব্যটা শুনে, অত শয়তান, 14 গোষ্ঠীর শয়তান। মাহমুদুর রহমান রক্ত জড়ছে সত্য বলতে গিয়ে, সেই মাহমুদুর রহমানকে সে শয়তান বলছি। মাহমুদুর রহমান বলছেন আমি দেশের জন্য জীবন দিতে রাজি, সেই মাহমুদুর রহমান আজকে আমাদের সামনে আসে আমার দেশকে তিনি ফুটিয়ে তুলছেন। এমন আপনার শেষ মিনিট কথা বলবেন। ডক্টর ফয়জুল হক বিএমপি করেন, বিএমপি থেকে নমিনেশন প্রার্থী। রুমিন ফারহানা বিএমপির মানে তৈরি এমপি ছিলেন, আবার সামনে নমিনেশন প্রার্থী। তাইলে ডক্টর ফয়জুল হক কেন খেপলেন রুমিন ফারহানার উপরে? শেষ 1 মিনিট সময় আপনার জন্য, ইসমাইল ভাই। জি ধন্যবাদ। মানে ডক্টর ফয়জুল সাহেব একজন সাচ্চা ব্যক্তি বিএনপির ভিতরে, মানে তিনি এই বিএনপির যে আদর্শ ওরাই ধারণ করতেছে। ডক্টর ফয়জুল হকের মতন লোক বিএনপিতে দরকার। উনি সত্যি কথাটা কেন বলছেন যে আগে আপার আমলে ভালো ছিলাম, এখন আমি মানে এই মানে অনিরাপদ। তার মানে কি, এদের পিছনে এরা ভারতীয় রয়ের এজেন্ট এবং হারুন পাপিয়া, এরা কিন্তু এই দেশের ভিতরে গভীর ষড়যন্ত্র করতেছে এদেরকে দিয়ে। বিএনপির ভিতরে কিছু কিছু লোক আছে আপনার এই ভারতপন্থী লোক, এদেরকে দিয়ে ভারত ষড়যন্ত্র করতেছে। অর্থাৎ ওই যারা মানে যে ফয়জুল হক স্যারের মতন লোক যারা আছে, এদেরকে কেন হাত করতে পারে না, কিন্তু এদেরকে সহজে করা, এরা আন্তর্জাতিক মানের দায়িত্ব আছে, তাই এদেরকে দিয়ে ভারত চাচ্ছে দ্রুত নির্বাচন করলে ভারতের জন্য উপকার হয়, কি আওয়ামী লীগকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। অতএব আমি মনে করি বিএনপিতে যারা আছেন, এই বিএনপিতে যারা আছেন, তারেক রহমানকে বলবো যে সদ্য অভিযান চালান, এদেরকে দল থেকে বহিষ্কার করেন। এবং বিএনপি যদি আপনি 200 আসন পায়, তারা সরে ছাড়া আচরণ করবে, লিখে রাখেন। বিএনপি যদি 200 আসন পায়, একেবারে এই যে যেভাবে আলমরা আওয়ামী লীগ করছে না, হুবহু জামাত আওয়ামী লীগ একই। ডক্টর ফয়জুল হকের মতন লোকেরা যদি এমপি হয় বিএনপি থেকে, তাইলে তারা কি আপনাদের দাড়ি টুপিওয়ালা লোকদেরকে কথা বলতে দিবে না? না, কখনো। তারা বরং বলবে যে তাদের যে আবেগ তারা প্রকাশ করুক, তারা তো চাচ্ছে এটা। তারা এই জন্য তো বলছে যে সবার অধিকার আছে কথা বলার। আলে মোলামা এগুলাকে জিয়া রহমান তো প্রোটেক্ট দিছে, জিয়া রহমানের কারণে তাই বাংলাদেশের মধ্যে আলে মোলামা কথা বলতেছে। কিন্তু এই মির্জা ফখরুল বলেন, আব্বাস বলেন, এই বুড়াগুলা কিন্তু ভারতের দালাল। আমাদের অতিথি বলবেন, এই বুড়াগুলা সবচেয়ে ভারতের দালাল। ধন্যবাদ মাসুদ ভাই। আপনি জোয়ান দেখা বুড়াদেরকে গালি দিতেছেন? না না, অধিকাংশ এই আবু জাহিল, উকবা, সাহেবেরা কারা ছিল? এরা বুড়া ছিল না? বুড়ারা তো রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিছে, সবচেয়ে বুড়ারা তো বাধা দিছে। এরাই তো দেশের ক্ষতি করতেছে। বিএনপি আসুন মানে ভারত চাচ্ছে বিএনপি আসুক না, এখন তো আর নবী আসবে না। আবু জাহেল উতবারা তো নবীর বিরোধিতা করছে, এখন কি আপনারা নবী আনবেন বাংলাদেশে? তো মুসলমানদেরকে দিয়ে তো মুসলমানদের ক্ষতি করবে ইন্ডিয়া। ইন্ডিয়া তো সরাসরি আসবে না, ইন্ডিয়া তো সরাসরি আসবে না ভাই। তাইলে আবু জাহেলের চক্রান্ত ভারত থেকে হচ্ছে, আর মোহাম্মদ ভারত থেকে হচ্ছে। চক্রান্ত। ধন্যবাদ আপনাকে বলার জন্য। এভাবে আপনি তুলনা করছেন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের আব্দুল্লাহ রিপন ভাই অনেকক্ষণ যাবত উনি জবে আছেন মনে হচ্ছে। রিপন ভাই একটু শর্টলি আপনি যদি কথা বলতে চান এখন, নতুবা একটু পরে বলেন, সমস্যা নেই। কথা
হ্যাঁ, একটু পরে আমি রিপন ভাইকে সুযোগ দেব। এখন আমি আমাদের মেরিন চিফ ইঞ্জিনিয়ার রুমেল ভাই, আপনি একজন আমাদের আন্দোলনের অংশীদার। এই আপনি দর্শকই বলে গেল, দর্শক এর আগে বলে গেছে আপনাকে যে আপনার বক্তব্যে চাঙ্গা হতে না আন্দোলনের তরুণরা। তো সেই অংশীদার হিসাবে এই মুহূর্তে আমরা দেখছি ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন আগেই তো ভালো ছিলাম, এখন রাতের বেলা একা বের হতে আমার সিকিউরিটি লাগে, ভয় হয়, তাই আগেই ভালো ছিলাম শব্দটা বাংলাদেশের না বাংলাদেশের বাইরের, এটা নিয়ে একটু বিশ্লেষণ করার অনুরোধ করছি। আর ডক্টর ফয়জুল হক তার প্রতিবাদ করছে। দুইজন কি আপনি চিনেন? মাসুক ভাই, আসসালামু আলাইকুম। যারা শুনছেন আর কি, আমি মাত্র অফিস থেকে এসে কম্পিউটারটা খুলে আমি দেখলাম যে আপনি আছেন, দ্যাটস ওয়াই আই নকড ইউ। রুমিন ফারহানা, দেখেন ওনার ব্যাপারে আমার বলার কিছুই নাই। ওনার ব্যাপারে পার্টেক্স গ্রুপের এর সাথে অনেক কিছুই আছে, স্ক্যান্ডাল বলেন বা যেটাই বলেন, আজকাল তো পত্রিকায় উঠতেছে বা ইউটিউবে অনেক কিছুই আছে। ওই জন্য নোংরা বিষয় নিয়ে আমি পার্টেক্স গ্রুপের বুড়া মানুষের সাথে উনি একজন ইয়াং মেয়ে, উনার কি সম্পর্ক, এইগুলো আপনি করতে আনেন? মানে আপনি বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হইব, সেই কারণে একটু বাইর করেন। না, আমার শুনেন, আমি তো সবসময় আমি বিএনপির সবসময় বলি একই মুদ্রার এদিক আর ওদিক। তো আমি আসতেছি ডক্টর ফয়জুলকেও আমি আসতেছি, তার আগে আমি একটু পিনাকি ভট্টাচার্যকে নিয়ে না বললে জিনিসটা খারাপ দেখায়। অনেকে আজকাল কোয়েশ্চেন তুলে যে ওনার মধ্যে যদি এত দেশপ্রেম থাকে, এত কিছু থাকে, সো ওয়াই হি ইজ নট কামিং ব্যাক টু দ্য কান্ট্রি। এখন পিনাকিদার ব্যাপারে আমি যেটা বলবো, হি ইজ ক্যাপাবল। আল্লাহ ওনার উপর ওই রহমতটা করছে দেখেই উনি এই যে 5ই ফেব্রুয়ারি যা ঘটানোর হাজার হাজার মাইল দূরের থেকে ঘটেছে। আমি ওনাকে, ওনার ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না, আমি মানুষকে জাজ করি তাদের কর্ম দিয়ে। হ্যাঁ, দ্যাট ইজ কারেক্ট। এখন উনি কেন, উনি দেশে এসে কি আপনাদের এই দুই পরিবারের গোলামি করার জন্য তো উনি দেশে আসবে? উনি তো একসময় বিএনপি ঘরানারই ছিলেন, বাট এখন উনি যেটা বয়সের সাথে সাথে যে রিয়েলাইজেশনটা আসছে, আমার যেটা মনে হয় উনি কিন্তু এখন বিএনপির ভুলগুলাও, যে ক্ষমতা পাইতে না পাইতে মরে মরে যেরকম দখলবাজি চাঁদাবাজি শুরু হয়েছে, ক্ষমতা পাইলে কি হবে না হবে। আর আপনি ডক্টর, আমি একটু ঘুরাই বলতেছি, নাহলে হচ্ছে জিনিসগুলা লোকে পিক করতে পারবে না। বলুন। তো পিনাকির দ্বার হচ্ছে ওইটাই যে আমি যদি দেশে আসি বা যেটাই আসলে তো আমার এই দুই পরিবারের গোলামি করতে হবে। আর ডক্টর ফয়জুল হকের ব্যাপারে যেটা বলতেছেন, ওনার মনে হয় 84-তে জন্ম, মালয়েশিয়ার ডক্টরেট শেষ করেছেন বা করতেছে উনি, ইজ পিএইচডি। না, পিএইচডি কমপ্লিট, আচ্ছা কমপ্লিট হয়ে গিয়েছে। মানুষের ওনার পার্সোনাল চয়েস, উনি বিএনপি করেন, উনি নমিনেশনের আশা দেখতেছেন বা যেটাই। এখন মানুষের মনের ভিতরে কি আছে আমি বলতে পারি না, হয়তো ওনার মন পরিষ্কার, ভালো কিছু চায়, অথবা হচ্ছে ওই ভালো জিনিসটা দেখায় ক্ষমতার লোভ, যেটা আমি এমপি হব, এখন এমপি হয়ে আমি টাকা চুরি করব নাকি মানুষের উপকার করব, ওইটা হচ্ছে মনের ভিতর কি আছে এটা ওনার টুনি ভালো জানেন, আমি অন্তর্যামী না। আমার কোয়েশ্চেন ওইখানে যে যদি আপনার সত্য বলতে হয়, সবকিছু বলতে হয়, আপনি গোলামি করতেছেন কেন? আপনি যদি বলেন আমার গণতন্ত্র দরকার, দলের মধ্যেই তো গণতন্ত্র নাই। দলের মধ্যে যদি গণতন্ত্র থাকে, ওই একই পরিবার তো ঘুরে ফিরে আসতে পারে না, মানে গোড়ায় গলদ যেটা আর কি। এখন আপনি আসেন যে আমি ডক্টর ফয়জুল হকের ব্যাপারেও বললাম, মির্জা আব্বাস, ওদেরকে নিয়ে আমার বলার কোনো কিছুই নেই, এর আগেও বলছি, বলে বলে খালি সময় নষ্ট। লোকজন একটু যদি গুগলে সার্চ করেই 2001 থেকে 6 বা পুরান ঢাকায় যে কোনো জায়গায় যাক, আমি তো আবার দেশে গিয়ে পুরান ঢাকায় জীবনে প্রথম গেছিলাম ওই হাজির বিরিয়ানি খাইতে রাত 2টার সময়। তো ওরা যেটা বলতেছে এটা ছিল আমি জানুয়ারির প্রথম দিকে, অলরেডি কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে গেছে, এবং এটা ওই বিএনপি চাঁদা তুলে হচ্ছে একটা লোকই, মানে এক শ্রেণীর লোক, ওরা হচ্ছে দে আর বিং এমপ্লয়েড। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে আওয়ামী লীগের দ্বারা ওরা একটা কমিশন পায়, যখন বিএনপি ক্ষমতা থাকে বিএনপির দ্বারা। এখন তো বিএনপি ক্ষমতায় আসে নাই, এখন তো দখলদারি, মানে এরা হলো কর্মচারী, এরা হলো কর্মচারী, রাস্তায় যারা থাকে তারা হলো কর্মচারী, আর দেয় হইলো ক্ষমতাবানদের হাতে, যে যখন দিয়ে দেয় ওইভাবে একটা কমিশন পায় দৈনিক হিসেবে। জাতীয় পার্টির দিছে, এরশাদ থাকতে জাতীয় পার্টির না, এরশাদ থাকতে আমি যেটা বলবো, দেখেন এই জিনিসগুলো ম্যাক্সিমাম হয় হচ্ছে গিয়ে ওই স্টুডেন্ট, ওই ছাত্র দল বা ছাত্রলীগ,
ওরা একটা যুবলীগ বা যুবদল, ওরা আরেক শ্রেণীর। এরা করে হচ্ছে স্টুডেন্ট লেভেল বা তার পরের লেভেল। তো এরশাদ দেশের ভালো চাইছিল, সে ওই জিনিসটা দেখছিল, দেখেই স্টুডেন্ট পলিটিক্স ব্যান করতে চাইছিল, করে ছাত্র সমাজ বন্ধ করে দিল, ঢাকা ইউনিভার্সিটি গেল বিগড়ায়। সে দেশের ভালো চাইছিল দেখে এই অবস্থা। আর বর্তমানে ছাত্র দলের যেই নেতা না, প্রেসিডেন্ট বলে মনে হয়, ছাত্র দলের যে টপে আছে, বয়স 29 নাকি 32। তো একটা 32 বছর বয়সী যদি লোক যদি তার প্রফেশনাল লাইফে যদি স্টার্ট করতে না পারে, তো সে তো চাঁদাবাজি করেই চলবে। এবং সেদিন আমি কোথায় পড়তেছিলাম, তার ব্যাচমেট যে শিবির করত, সে এখন বিদেশে কোন ইউনিভার্সিটির প্রফেসর, দুইজন একই লেভেলের। আচ্ছা, আর ছাত্র দলের সে হইল গিয়ে ওই ভ্যারান্ডা বাজে বা যেটাই রাস্তায় ঘোরাফেরা করে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, বাংলার মানুষ এখন একটা জিনিস যেটা বুঝছে যে না, শিক্ষিত মানুষ দেখেন ডক্টর ইউনূসের একটা ফেস ভ্যালু আছে, তো ছাত্রদেরকে ইন্সপায়ার করতে হবে। এখানেও তো আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাদের স্টুডেন্ট ইউনিয়ন আছে, এখানেও তো আপনার হরতাল হয়। হরতাল হলে তো ভাঙচুরও হয় না, হয় না, সুন্দর মতো প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় থাকে। এবং যেসব ইউনিভার্সিটিতে আমি যখন মাস্টার্স করতেছিলাম, ওদের যে স্টুডেন্ট ইউনিয়ন আছে, তারা জিনিসটাকে ছাত্রদের কল্যাণের জন্য, অমুক দিন অমুক ক্যাফেটেরিয়া ছাত্রদের আইডি কার্ড দেখালে 40% ডিসকাউন্ট অন দ্য মিল, ওরা এগুলা নিয়ে কাজ করে। কিন্তু বাংলাদেশের এই ছাত্র দল বলেন বা ছাত্র লীগ বলেন, তারা কিন্তু টেন্ডারবাজিতে চলে গেছে। এর আগে যে টেন্ডারবাজি করে বুয়েটের একটা ছাত্রী মারা গেল, যার কথা আমি এর আগে 4 বার বলছি আপনার শোতে, আমাদের কন্টেম্পোরারি 2001 থেকে 6। এটার কোনো অ্যাকশন হয়েছে? হয় নাই। এরা একজন এখন আছে, আগে তো ছিল পর্তুগালে, ছিল ফ্রান্সে, ছিল ইটালিতে ছিল, এখন হয়তো দেশে গিয়ে আবার ওদের চাঁদাবাজি শুরু করে দিছে। সবকিছু দেখার পরেও ডক্টর ফয়জুল হক এগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলতেছে না। হি ইজ নট পয়েন্টিং দ্য ফিঙ্গার যে এদেরকে তো আমাদের পানিশ করতে হবে, এরা তো ছাত্রদেরকেই মারছে এক সময়। এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। এই জন্য ওনার মনের ভিতরে কি আছে না আছে আই ডোন্ট নো। আর এখন যদি বাহ্যিকভাবে আপনার কাছে মনে হচ্ছে ডক্টর ফয়জুল হক মানে এখন আমি যখন এতগুলো নেগেটিভ সেন্স বললাম, ঠিক আছে, আমার দুনিয়া থেকে এই দুইটা দলই আছে, আওয়ামী লীগ আর বিএনপি। আমি কি আমার নিজের বিবেক বিক্রি করে দিয়ে আমি এদের গোলামি করব? আমি যদি সত্যিকার আমার মধ্যে যদি বিবেক থাকে, আমি কি আমার বিবেক বিক্রি করে দিয়ে আদর্শের জন্য আমি ওই পিনাকি দাও তো এক সময় জিয়ার আদর্শকে সম্মান করে, যেটা আমিও করি, কিন্তু জিয়ার আদর্শ টেনে নেওয়ার মতো বিএনপির উপরে যারা আছে তারা তো কেউ নাই, তারা তো নাম বেচা খাইতেছে। মানুষ তো এই জিনিসটাই বুঝতে পারছে। আমি কি বলি, আমার কাছে একটা রিক্সা চালকের সম্মান বেশি, তার ঘামের দাম বেশি, সচিবের দামেই না। এই জন্য তো বলি যে কিসের মহোদয়, কিসের স্যার, কিসের কি। এখন ছাত্ররা একটা রেভলিউশন ঘটাইছে। আমার দেশে এই দুই দল বাদে অনেক কিছু আছে, যদি দল না থাকে দল পয়দা করতে হবে। এবং যতদিন না 15 বছরের জঞ্জাল ওই 1-6 মাসে চলে যাবে না, ইট উইল টেক টাইম। এটা 2 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। ওই ধৈর্যটা তো ধরতে হবে। আল্লাহ তো বলছে তোমরা ধৈর্য ধরো। আরেকটা যে দল আছে জামাত, তাদেরকে আমি তো কখনো তাদেরকে নিয়ে কখনো বলি নাই যে না ইলেকশন দিতে হবে, সংবিধান অপবিত্র হয়ে যাচ্ছে, স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো ওনাদের লিডার থেকে এই ধরনের কখনো কোনো কথা শুনি নাই। রুবেল ভাই, আপনার কাছে আসছি। আমাদের একটু কথা নিয়ে নেই, উনি একটু কর্মব্যস্ত আছেন। আব্দুল্লাহ রিপন ভাই, আপনার স্পিকারটা ওপেন করে আপনার মতামতটা দিয়ে যান। আসসালামু আলাইকুম, আশা করি মাসুদ ভাই ভালো আছেন। আসলে আমাদের যে বাংলাদেশের যে রাজনীতি, আমি রাজনীতির একটু কথা বলি, একটু আমাকে সময় দেন। এই যে মনে করেন একটা দল ক্ষমতা আসে, এর আগে যারা ক্ষমতা থাকে তারা যখন আবার দেশ থেকে পালিয়ে যা, বিভিন্ন মানে দেশে থাকতে পারে না। আমার কথা এমন একটা রাজনীতি বাংলাদেশে হোক, সুস্থ রাজনীতি, প্রতিহিংসা রাজনীতিটা বন্ধ করা হবে। যে দলে ক্ষমতা আসুক, দেশের মানুষ দেশে থাকবে, কেন পালাবে? আর পুলিশ প্রশাসন তারা দেশের একটা বাহিনী, দেশের কাজ, মানুষের কাজ করবে। তারা বিভিন্ন অপকর্ম জড়িত হইয়া ক্ষমতা একদল আসলে তারা চাকরি ছেড়ে পলাই যাবে।
জি, আমি আগেই বলেছি আমরা সাবজেক্টের বাইরে যাব না। এরকম আলোচনা করলে রাত পোহাই যাবে, শেষ হবে না। আপনার কাছে আমার 1 মিনিট সময় আমি দিচ্ছি, সেটা হলো রুমিন ফারহানা যা বলেছে এটার উপরে আপনার একমত থাকলে একমত বলবেন, আর না থাকলে না বলবেন। ডক্টর ফয়জুল হক কেন রুমিন ফারহানার বিরোধিতা করলেন? দুজনই বিএনপির এমপি প্রার্থী। এই 1 মিনিট সময়। আসলে মাসুদ ভাই, ডক্টর ফয়জুল হক ভাই আসলে অত্যন্ত পছন্দ হয়, বিভিন্ন মানে অপরাধের বিরুদ্ধে উনি কথা বলেন, ভালো লাগে, সত্য কথা যেটা। আসলে আমি রবিন ফারহানা উনি ভালো বলতে পারবো, ওনার কি সমস্যাটা, ওনার থেকে একটা ইন্টারভিউ নেন, ওনার কি সমস্যা, উনি হাঁটতে চলতে কি সমস্যা হইতে ওনাকে প্রশ্ন করেন। আসলে আমি তার ব্যাপারে মতামত দিতে পারবো না। রুমিন ফারহানাকে আমি আনলে 10,000 টাকা দিতে হবে, টাকাটা আপনি দিবেন? না, আমি কিভাবে দিব টাকাটা? উনি আর তাকে আনতে আমার আনার টাকাটা কি? সে তো টাকা ছাড়া কোথাও আমি যায় না। বলছি রাতের বেলা যান আর দিনের বেলা যান, রাতে যান আর দিনে যান, সে টাকা ছাড়া কোনো টকশোতে আসে না। তো আমি কেন আমার টাকাটা কি? আমার টাকাটা বিক্রি কইরা রুমিন ফারহানার টাকা দেব? আমি তো লন্ডনে চাকরি কইরা সংসারই চালাইতে পারি না। কারণ আপনাদের নিয়ে পরে থাকি, বেশি টাইম চাকরি করি মাত্র 3 দিন। ওই চাকরিতে তো আমারই সংসার চলে না। আমি রুমিন ফারহানা 10,000 টাকা দেবো কোত্থেকে? অসম্ভব। কেন দেব? কেন? আমরা এরকম তো দরকার নাই, তাদেরকে আমরা দরকার নাই। আমি আসলে ভাইয়া, বাংলাদেশে আসলে যারা রাজনীতি, প্রত্যেকটা আসনের এমপি, এই যে যারা দল আছে, দলের নেতা কর্মী আছে, তাদেরকে যদি বিভিন্ন চিন্তায় চাঁদাবাজি টেন্ডারবাজিতে করে, তারা কি করবে? তারা কি টাকা দেয়? এই কর্মীদেরকে যদি তারা আর্থিক ভাবে সবসময় চালাতো, তাহলে কি তারা অপকর্মের মধ্যে জড়িত হইতো? তারা তো টাকা দেয় না, তারা কি করবে? তারা তো চিন্তায় চাঁদাবাজি করবে। এই যে রুবিন ফারহানা কোন যতগুলো এমপি কোন, আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, যারা এমপি হয় তারা কি কর্মীদেরকে টাকা দেয় যে তোমরা চলো, আমরা এখন দলের বাইরে আছি, তোমরা টাকা নিয়ে আমাদের থেকে চলো? টাকাটা দেয় না, কিন্তু কথা বলতে পারে দুর্নীতি করো না, চাঁদাবাজি করো না, কিন্তু টাকাটা দেয় না। কর্মী কি করবে? কর্মীরা কি করবে? চুরি ডাকাতি করতেই হবে। এই জন্য ওরা তো ব্যবসা নাই, সবাই তো ব্যবসা নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা অন্য লাইনে চলে যাওয়ার দরকার নাই, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আমি জাস্ট একটু ইন্টারভেইন করি। কর্মীরা কি করবে? কর্মীরা তার মানে হচ্ছে চুরি ডাকাতি। আমি কর্মী হলে আমার জন্য চুরি ডাকাতি করা লিগ্যালাইজড হয়ে গেল। এই ওয়ে অফ থিংকিং ইজ নট গুড। আমি কর্মী না হয়ে আমি রিকশা চালাই, অসুবিধা কি? আমার পেট চালাই, আমি আরেকজনের হক কেন নষ্ট করব? চা বিক্রি করবো রাস্তায় দাঁড়িয়ে? আমি তো বাংলাদেশে গিয়ে আমি করতে পারবো, আমার চানাচুর বানাই আমি বিক্রি করব, আমার যদি কিছু না থাকে। আপনার হচ্ছে আমি কর্মী, এই জন্য আমার 7 খুন মাফ, এই আইডিওলজি থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, রুমিন ফারহানা বলছে তার রাত্রেবেলা বাইরে হইতে ভয় লাগে। এখন আই ডোন্ট নো, শি ইজ অ্যারাউন্ড আই থিঙ্ক 2001 বা 2 তার ইন্টার, ওই হিসাবে তার বয়স এখন 40-এর উপরে। তার এখন ভয় কিসের অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। আর আমি কখনো শুনি নাই না 40 হইলে ভয় থাকবে না, আর 25 হইলে ভয় থাকবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে কি, দেখেন, she thinks she is still pretty, she is still attractive, she is still beautiful. সে তার যৌবনে যেগুলো করে আসছে ওগুলো তো আমরা জানি, ওগুলো একটা মহিলা মানুষ নিয়ে এগুলো কথা বলা উচিত না। না না, তার এখানে বাংলাদেশের আর কোন নারী, আমি তো রাতের বেলা অনেক নারীদেরকে অফিস থেকে যাচ্ছে আমি তো দেখে আসলাম এই নভেম্বর মাসে বিজয়ের পরে। আপনি তো গেছেন বিজয়ের পরে দেশে। আমি কখনো আমি যাওয়ার আপনি দেখছেন যে কোন নারী বলতাছে রাতে 10টার সময় আমি যেতে পারতেছি না বাংলাদেশে? আমি ওইটা আমি শুনি নাই, কিন্তু জানুয়ারি মাসের 5 তারিখ বা 6 তারিখ আমি এরপরে ব্যাংকে গেলাম। 8-9 তারিখের দিকে আমার আরএম এর সাথে, ছোট্ট বাচ্চা আছে, বাচ্চার বয়স 1 বছরের কম, থাকে বেলি রোডে, অফিস হলো উত্তরাতে। আমাকে অনেক কথাই বললো যে দেখেন, মহিলা মানুষ সকাল 7টার সময় বাইরে হইতে হয় উত্তরায়, যদি 9টার মধ্যে পৌঁছাইতে হয়। ব্যাংকের চাকরি শেষ করে বাইরে হইতে হইতে 6টা 6:30 বাজে। ওই আমাদের 5 তারিখ কি 6 তারিখ কি একজন দেশের বাইরে গেল না, পুরা ঢাকা শহর জাম করে দিয়ে, জানুয়ারি মাসে। বুঝছেন আপনি আমার কথা? আচ্ছা, জি বলেন। হ্যাঁ, আমি নামটা বললাম না আর কি, ওই মুখ থেকে বদদোয়া আসলো আর কি। আমি যদি আজকে একটা মানুষকে কষ্ট দেই, সে তো কখনো হয়তো আমার মুখের উপরে কিছু বলতে পারবে না। আমাদের মধ্যে, আমাদের নেতাদের মধ্যে, যেই দলেরই বলেন, ওই সভ্যতাটা, ওই সিভিক সেন্স বা সভ্যতা জিনিসটা নাই, যেটাই এখন জেনজি যেটা করে দেখাইলো,
এবং রিমোটলি না, লং ডিস্টেন্স থেকে পিনাকিদা যেটা করে দেখালো এটা অবশ্যই সম্মানের যোগ্য, অ্যাপ্রিসিয়েটের যোগ্য। এবং উনি বিধর্মী হয়ে থাকতে পারে, কিন্তু আমি বলবো যে এখানে আল্লাহর একটা রহমত আছে। আল্লাহ কখন কাকে দিয়ে কি করে এটা আল্লাহ ভালো জানে। আমাদের এই দুই দল থেকে আমরা মনে হয় কোনো সময় খুব বেশি পাপ করছিলাম, এই কারণ হচ্ছে আমরা এই দুই দল থেকে আমরা বাইর হইতে পারতেছি না। কিন্তু এই জেনজি যারা ইয়াং জেনারেশন তারা সরাসরি বলছে, আমি তো আঙ্গুল দিয়ে বলছি দলের মধ্যে গণতন্ত্র নাই, আপনারা গণতন্ত্র আনবেন কেমন? আগে দলের মধ্যে গণতন্ত্র আনেন, দল চলে পরিবারতন্ত্র দিয়ে। আর রুমিন ফারহানা এগুলো হচ্ছে গিয়ে দেখেন টপিক বা এই চেঞ্জ করার জন্য তাদের এখন, এরা তো হচ্ছে গিয়ে, সে তো এমপিও ছিল 2016 থেকে 19 পর্যন্ত মনে হয়। আরেকজন যে মানে 24-এর আগে পর্যন্ত আর কি, সে এখন এই শেখ হাসিনার সাথে মহিলা সংরক্ষিত আসনে বিএনপি থেকে। হ্যাঁ, তো এখন এই তারপর আরো একজন ছিল আপনি যে বললেন 6 জন পুরুষ আর 1 জন মহিলা, 7 জন ছিলেন সংসদে বিএনপি। ডেফিনেটলি হচ্ছে কি এরা হচ্ছে সব সেটআপ করা লোকই ছিল, চুজ করা লোকই ছিল, যারা কম্প্রোমাইজ করছে আওয়ামী লীগের সাথে অথবা পার্শ্ববর্তী দেশের সাথে। এখন তারা চলতেছে ওই রিমোট কন্ট্রোলে। তারা দেশে এখন একটা অস্থিতিশীল অবস্থা করতে চায়। আর আমি একটা বলবো যে দেখেন চাঁদাবাজি যেটা হচ্ছে এই পরিবহন সেক্টরে, বিভিন্ন বাজারে যেটা হচ্ছে, আপনারা ওই লোকটারে ধরেন, ওই লোকটার প্রতি যদি মায়া থাকে, তার বস যে তার বাসায় গিয়ে হামলা করে ওই নেতারে মাইরা ফেলান। না, মাইরা ফলান বলা দরকার নাই, কারণ বাংলাদেশে মাইরা ফলান বলবেন না, এটা বাংলাদেশে চাঁদাবাজির জন্য চাঁদাবাজের সর্বোচ্চ শাস্তি তাকে কিছু না তাকে উত্তম মধ্যম দিয়ে দিলে তো লাভ নাই। যে লোকটা টাকা কালেক্ট করে সে দৈনিক হয়তো 100 বা 200 বা 500 টাকা পায়, তার পরিবার চালাইতে হয়। কিন্তু একজন সে কাকে নিয়ে টাকাটা দেয়, হ্যাঁ, সে যারে নিয়ে টাকা দেয় তারে বাইর করে তারে পিছে ফালাইতে হবে। আর এই যে আরেকটা জিনিস যেটা, যে পোস্টারিং করা, সৌন্দর্য নষ্ট করা, গ্রামে গঞ্জে বা বিভিন্ন মফস্বল জায়গায় সরকারি স্কুলগুলোতে দরিদ্র বাচ্চারা খাতা কেনার পয়সা পায় না, কাগজের দাম তো এখন অনেক বেশি। একসময় তো আমাদের সময় 1 টাকায় দিস্তা কাগজ পাওয়া যায় এখন। হ্যাঁ, তো এইসব পোস্টার না ছাপায় ওগুলাই করতে হবে। যেখানেই কোনো পোস্টার দেখবে, এটা কারো বলি না, কোনো বাপেরও দেশ না, এটা কোনো জামাইয়েরও দেশ না। একজন তো মনে করে আমার বাপের দেশ, যে এখন চলে গেছে, আরেকজনও তো চলে গেছে আমার জামাইয়ের দেশ। ওনারা, আমার কথা হচ্ছে ক্ষমতায় বসলে সুন্দর মতো জেনারেল জিয়া যেভাবে চালাইছে ওইভাবে চালাবেন, ন্যায় পরায়ণ হয়ে। ওইটা যেহেতু পারেন। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটি দেখেছেন ইতিমধ্যে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে দেখতে পেয়েছেন, এই ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, রুমিন ফারহানাকে যে ভিডিও ফুটেজ দিয়েছে গণধোলাইয়ের, এগুলো ছিল একটা ফেক এবং একটা গুজব। দয়া করে আপনাকে গুজবে কান দেবেন না। রুমিন ফারহানা সত্যি আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কিছু কথা বলছে, এটা সত্যি, এটা আমাদেরকে মানতে হবে। তবে তাকে এমন কোনো হেনাস্ত করা হয়নি বা এমন কোনো গণধোলাই বা গণপিটুনি করা হয়নি, এটা মূলত একটা গুজব এবং ফেক ছিল। দয়া করে আপনারা গুজবে কান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনারা একটি সুন্দর কমেন্ট করবেন, বা আপনাদের মনের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই কমেন্টটি আপনারা কমেন্ট বক্সে করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তবে এই ব্যারিস্টার রুমিন ফারহানা মূলত আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কথা বলছিলেন, বেশ কয়েকটা কথা, শুধু একটা কথাই না, সেখানে আরও বেশ কয়েকটা কথা ছিল, যেগুলো কথার ভিতরে ছিল আওয়ামী লীগের সাপোর্টই বেশি ছিল। সেখানে এই জন্য বিএনপির কিছু নেতা এই নেত্রী রুমিন ফারহানার উপর অনেকটাই চরম ক্ষিপ্ত হওয়ার মেন কারণই হচ্ছে সে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কেন কথা বলবে বিএনপির হয়ে। বিশেষ করে যে কথা বলছে সেখানে বাবর, আপনারা সবাই চেনেন বিএনপির নেতা বাবরকে, কম বেশি সবাই চেনেন। সেখানে বাবরের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। বাবর যেগুলো কথা বলছিল শত্রুকে নিয়ে, লুকিং ফর শত্রু, এগুলো নিয়ে কিছু কথা বলছিল, সেগুলো নাকি এই রুমিন ফারহানা পছন্দ করে না, যার কারণে নাকি বিএনপির বদনাম হচ্ছে। যার জন্য বিএনপিকে নিয়ে এবার সমালোচনা করছেন এই বিএনপির নেত্রী
রুমিন ফারহানা, যেটা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শুনতে পেয়েছেন। তারপরে যে বিষয়টা হয়েছে যে রুমিন ফারহানা যে আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কথা বলছে, সেখানে কিন্তু এবার বিএনপির নেতা রেগে গেছেন ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক কিন্তু এবার কঠিনভাবে ধুয়ে দিয়েছেন এই রুমিন ফারহানাকে নিয়ে, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে। যদি আপনাদের নিচের ভিডিওতে যান বা আমাদের নিচের কোনো ভিডিওতে প্লে করেন তাহলে আপনারা দেখতে পারবেন, সেখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ডক্টর ফয়জুল হক কীভাবে রুমিন ফারহানাকে ধুয়ে দিলেন। তো বন্ধুরা, ডক্টর ফয়জুল হক বলতেছে একটা বিএনপি নেত্রী হয়ে কিভাবে একটা বিএনপি নেতাকে এভাবে কথা বলতে পারে, রোস্ট করতে পারে। তার মধ্যে এই রুমিন ফারহানা বলেছিলেন যে আমরা আগে ভালো ছিলাম বা দীর্ঘ 15 বছরই ভালো ছিলাম, এখন আমাদের নিজের কোনো সেফটি নাই। আগে দীর্ঘ 15 বছর বুঝাইতেছে, তার মানে সে আগে 15 বছর, যে 15 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দলরা, তখনকার আমলেই নাকি ভালো ছিলেন এই রুমিন ফারহানা, এখন নাকি সে ভালো নাই। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।